আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিউটনিয়ান বলবিদ্যা পর্ব 7 এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আন্ডা বাচ্চারা, আমি বিশ্বাস করি তোমরা বিগত 6টি পর্ব করেছো। যদি না করে থাকো, এই বিশ্বাসের অমর্যাদা না করে দ্রুত সেই ক্লাসগুলো করে এসো। ওকে, সো আমরা আমাদের এই ক্লাসটা শুরু করতেছি। তো নিউটনিয়ান বলবিদ্যা পর্ব 7 এ সর্বপ্রথম আমরা সেই ক্লাসে 8 এ ফিরে যাব। ক্লাস 8 এ আমাদের লিফট সংক্রান্ত টপিক ছিল, তাই না? যখন তুমি নাদান বাচ্চা মাত্র 7 পাস করে 8 এ উঠেছো, তখনই বিজ্ঞান বইতে দেখতে পেয়েছো লিফট। সেই লিফটের মধ্যে বলা আছে আপাত ওজন, প্রকৃত ওজন। তখন তুমি ভাবতেছো ভাই এই জিনিস আবার কি? তো এই জিনিস সেই জিনিস যা এখন আমরা পড়বো। ওকে, সো লিফট সংক্রান্ত যাবতীয় যা কিছু আছে আমরা এখন পড়বো। ফার্স্টে থিওরিটা পড়বো, এরপর প্রবলেম সলভ করবো। রেডি? সো লিফট থেকে তোমাদের এইচএসসি এক্সামে এমসিকিউ আসবে আর অ্যাডমিশনে কোয়েশ্চেন আসতে পারে। এখান থেকে ভাইয়া মানে রিটেন কোয়েশ্চেন হয় না, তো তারপর আমাদের পড়তে হবে, আমরা তো কোনো কিছুই বাদ দিব না। সো লিফটের প্রথমে আমরা লিফট পড়ার জন্য একটা সুন্দর লিফট আঁকি। এমন একটা লিফট, ওকে, একটা না কয়েকটা লিফট আঁকি। একটা, দুইটা, তিনটা, চারটা, 5-6টা লিফট আঁকি আমরা পাশাপাশি। হ্যাঁ, 5টা। সবাই লিফটগুলো অঙ্কন করে ফেলো। দেখছো কত সুন্দর সুন্দর লিফট আমরা এঁকে ফেলেছি, সবই একই সাইজের, একই জায়গা থেকে ইম্পোর্ট করা। তো ভাইয়া প্রত্যেকটার কন্ডিশন ভিন্ন ভিন্ন। এই লিফট আছে স্থির, এই লিফট আছে স্থির, আর এই লিফট সমবেগে যাচ্ছে, সমবেগে যায়, সমবেগে উপরে, সমবেগে কোথায় উঠে? উপরে উঠে। আর এই লিফট সমবেগে নিচে নামে, সমবেগে নিচে নামছে। সমবেগ তো বোঝো, ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ সময়ের সাথে বেগের মান যদি চেঞ্জ না হয় বা দিক যদি চেঞ্জ না হয় তাকে বলা হয় সমবেগ। এরপরে এই যে এই বেগটা, এই যে লিফটটা এ ত্বরণে উপরে উঠে, এ ত্বরণে উপরে উপরে উঠছে, উপরে উঠছে আর লিখলাম না, তুমি খালি বুঝে নিবা। এই লিফটটা এ ত্বরণে উপরে উঠতেছে আর এই লিফটটা এ ত্বরণে নিচে নামছে, নিচে নিচে নামে। ওকে, তো এই কয়েকটা কেস আমরা স্টাডি করব। তো প্রথম যেই কেস, এই কেসে খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি আমরা পড়ব লিফটে তোমার ওজন বা লিফটে আপাত ওজন। টপিক হচ্ছে এইটা যে লিফটে আপাত ওজন কি। সো এটা পড়ার জন্য প্রথমত আমার বুঝতে হবে হোয়াট ইজ প্রকৃত ওজন। তো আপাত ওজন পড়ার আগে আমার আগে বুঝতে হবে প্রকৃত ওজন জিনিসটা কি। প্রকৃত ওজন, প্রকৃত ওজন, প্রকৃত ওজন আসলে কি? ধরো এটা হচ্ছে 100 তলা একটা বিল্ডিং, 100 তলা একটা বিল্ডিং। এই বিল্ডিং এর ছাদ থেকে তোমাকে যদি ফেলে দেওয়া হয়, তুমি যতক্ষণ না পর্যন্ত ভূমিতে পড়বা ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কোনো ওজন ফিল করবা না। কথাটাকে বিশ্বাস করো। যদি বিশ্বাস না করো তাহলে উঁচু স্থান থেকে লাফ দিয়ে দেখতে পারো যে যতক্ষণ না পর্যন্ত তুমি ভূমিতে পড়তেছো ততক্ষণ পর্যন্ত তুমি শূন্যে ভাসবা, মনে হবে হাওয়ায় হাওয়ায় ভাসছি আমি। কোনো ওজন তুমি ফিল করবা না, ওজন শূন্য লাগবে। অনেকে অনেক সময় চরকিতে উঠছো, চরকির উপর থেকে যখন নামে তখন মনে হয় না যে পেটে ভয় লাগে। ভয়টা কিন্তু তখন পুরো শরীরে লাগে না, পেটে ভয় লাগে, কারণ তখন তুমি অ্যাকচুয়ালি ওজনটা ফিল করো না। অনেকে চরকিতে উঠতে ভয় পাও, তাদেরকে আমি এটা ট্রিক্স শিখাই দিই। তুমি এই যে ফাঁকা জায়গা থেকে যখন ছেড়ে দেওয়া হয় বা উপর থেকে ফেলে দেওয়া হয় তখন ওজন ফিল হয় না, এই কারণে ভয় লাগে। তো যখন তুমি ওজনটা ফিল করতে পারবা তখন আর এই ভয়টা লাগবে না। তো ওজন ফিল করার জন্য যখন তুমি এই চরকির উপরের বিন্দুতে আসো, তুমি কি করবা? তোমার এই ঠ্যাং দিয়ে মানে এই পা দিয়ে অনেক জোরে প্রেসার দেওয়ার চেষ্টা করবা। চরকির যে ফ্লোর, ওই ফ্লোরে অনেক জোরে প্রেসার দেওয়ার চেষ্টা করবা, অনেক জোরে ফোর্স অ্যাপ্লাই করবা। তাহলে ওইটা একটা প্রতিক্রিয়া বল দিবে, আর ওই প্রতিক্রিয়া বলটাই হচ্ছে তোমার ওজন। মনে রাখবা, ওজন আমরা কেন ফিল করি? ওজন আমরা ফিল করি প্রতিক্রিয়া বলের কারণে। যদি প্রতিক্রিয়া বল না থাকতো তাহলে কিন্তু তুমি ওজন ফিল করতে না। সিম্পলি আমি যদি এই ফ্লোরের উপরে দাঁড়িয়ে থাকি, আমার ওজন কত? আমি জানি আমার ওজন হচ্ছে mg, সেটা হচ্ছে এদিকে। তো একই সাথে এটা তো আমার উপর ওজন কাজ করে। এই যে তল, এই তলও কি একটা ধাক্কা মারে কোন দিকে? এই দিকে। এটা হচ্ছে তলের ধাক্কা, যেটাকে n কিংবা r যেটাই বলো সমস্যা নাই, nও বলে আরও বলে। অ্যাকচুয়ালি n বলাটা বেশি লজিক্যাল, কারণ এটার ইংলিশ নাম হচ্ছে নর্মাল ফোর্স, রিঅ্যাকশন ফোর্সও বলে, নো প্রবলেম। তো খেয়াল করে দেখো, এই n, এই ধাক্কাটা যদি তল না দিত
তাহলে তুমি অ্যাকচুয়ালি এই এমজি বলটা অনুভব করতে পারতা না, তুমি নিচের দিকে পড়তেই থাকতা। তো অনুভব কেন করো? কারণ এই প্রতিক্রিয়া বলটা আছে। তাহলে যখন তুমি থেমে আছো তখন তোমার ওজন হচ্ছে এই প্রতিক্রিয়া বলের সমান, অর্থাৎ n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি mg। n ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা mg। তাহলে আমরা খালি একটা কথাই মনে রাখবো, তল আমাদেরকে, সবাই একটু লিখবো আমরা, তল আমাদেরকে যেই বলে ধাক্কা দেয়, সেটাই হচ্ছে ওজন, সেইটাই আমরা ফিল করি, সেটাই আমাদের ওজন, বা সেইটা mg এর সমান অ্যাকচুয়ালি। যেমন এখন বলতে পারো ভাইয়া আমার একটু খটকা লাগতেছে, খটকা যেন ক্লিয়ার হয় আমি তোমাকে আরো একটা চিত্র এঁকে প্রমাণ করে বুঝাই দিতে পারি। খেয়াল করো, তোমরা পিছলা খাইতা তাই না? ছোটবেলায় পার্কে উঠে বাপ মার সাথে গিয়ে এরকম একটা সিঁড়ি দিয়ে এখান থেকে উঠে এটা ওটা পিছলা খাইতা। তো তুমি এই যে এখানে পিছলা খাও। তো তোমাদেরকে গত ক্লাসে আমি পড়িয়েছি যে যখন ভাইয়া তুমি এভাবে ছাঁচড়ায় পড়বা, এদিকে কাজ করে mg তাই না, খাড়া নিচের দিকে, এই কোণটা থিটা হলে mg এর একটা অংশ কাজ করবে এই দিকে, যেটাকে আমরা বলতে পারি mg sin থিটা। যারা জানো না গত ক্লাসটা একটু দেখে আসো। আর mg এর আরেকটা অংশ কাজ করে এই দিকে, সেটা হচ্ছে mg cos থিটা। আর তার লম্ব দিকে মানে এই লম্ব দিক বরাবর কাজ করে তলের প্রতিক্রিয়া বা n। এই জিনিসটা আমি বলছিলাম বারবার আমাদের কাজে লাগবে। একটা জিনিস খেয়াল করো, এইখানে তোমার ওজন কিন্তু mg না, আমরা আগেই বলেছি ওজন হচ্ছে তলের প্রতিক্রিয়া, বা তল আমাকে যেই ফোর্সে ধাক্কা দিচ্ছে ওইটাই আমি ফিল করি। এখানে তল কোন ফোর্সে ধাক্কা দিচ্ছে? n ফোর্সে। আর অ্যাকচুয়ালি এখানে ওজনটা হচ্ছে n সমান mg cos থিটা। এই ওজনটা অনেক কমে যাচ্ছে, এই কারণে তুমি এরকম তলে ওজন ফিল করো না। ছ্যাঁচড়া খাওয়া যে তলগুলো ওগুলাতে তুমি ওজন ফিল করো না বা কম ফিল করো, কারণ তখন তোমার ওজন হচ্ছে mg cos থিটার সমান। ওকে, সো তুমি যেই তলে আছো, ভালো করে শোনো, তুমি যেই তলে আছো সেই তল তোমাকে যেই বলে ধাক্কা দেয় বা যেই ফোর্সে ধাক্কা মারে ওই ফোর্সটাই হচ্ছে তোমার ওজন। তোমার মনে হলো ভাইয়া আমি এই তলে থাকবো, দেখো তুমি যদি সুপারম্যান হও তাহলে দেখো, বা তুমি যদি সুপার হিউম্যান হও তাহলে তুমি এইভাবে এই তলে হাঁটতে হাঁটতে যাবা, তাহলে এই তল তোমাকে যেদিকে এই দিকে যত বলে ধাক্কা দিবে এটাই কি তোমার ওজন হবে। তোমার মনে হলো যে না ভাইয়া আমি এই তলে থাকবো, এই যে এই তলে এইভাবে আসো, তাহলে এই যে এই তলটা তোমাকে এইদিকে যেই বলে ধাক্কা দিবে সেটাই হবে তোমার ওজন। আর আমরা জানি এটা থিটা হলে তোমাকে এই যে এই বলটার মান হচ্ছে mg cos থিটা। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, সবার কি মনে আছে? তাহলে এখানে অ্যাকচুয়ালি তোমার ওজন হচ্ছে mg cos থিটা। আর এখানে এই যে এইদিকে যেই বলটা mg sin থিটা, এটা কিন্তু তোমার ওজন না, এটা দিয়ে তুমি ছ্যাঁচড়ায় পড়তেছো, অর্থাৎ এই বলটা হচ্ছে কার্যকর বল, এটা হচ্ছে কার্যকর বল, যেই বল দিয়ে তুমি পিছলা খেয়ে পড়তেছো। আমার কথা কি সবাই ক্লিয়ার? তাহলে ওজন মানেই হলো তল আমাদেরকে যেই ফোর্সে ধাক্কা মারে, সেটা হচ্ছে আমাদের ওজন। এখন খেয়াল করো, লিফটের মধ্যে ওজন আমরা দেখতে চাই। অ্যাকচুয়ালি লিফটের মধ্যে এই চিত্রটা আঁকার পর এখানে লিখবো লিফটে আপাত ওজন। লিফটে আপাত ওজন আমরা এটা বের করতে চাচ্ছি। লিফটে আপাত ওজনটা আমরা হিসাব করতে চাই। রেডি? তো হ্যাঁ, আপাত ওজন ইয়েস, আপাত ওজন ওগুলো হচ্ছে আমাদের আপাত ওজন অ্যাকচুয়ালি, মানে আমরা যেটা ফিল করি, মানে প্রকৃত ওজন তো অলওয়েজ mg। তাহলে আমরা যে কোনো তলে থাকলে যে ধাক্কাটা পাই ওই তলে যদি mg হয় তাহলে তো ওটা প্রকৃত, বাট mg ছাড়া যা কিছু আমরা ধাক্কা ফিল করব ওইটাই কি ভাই? আপাত ওজন, আপাত বা অ্যাপারেন্ট ওয়েট। তো তুমি এখানে আসো, লিফটের মধ্যে আসো, লিফটটা কি আছে? স্থির আছে। তো তোমার উপর অভিকর্ষ বল কত? অভিকর্ষ বল খাড়া নিচের দিকে mg। এখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছিলাম, এই যে যেই তলে তুমি দাঁড়িয়ে আছো এই স্পর্শ তলে একটা পুশ ফোর্স ক্রিয়েট হয়, পুশ, একে অপরকে পুশ করে। তাহলে অবশ্যই এই লোকটাকে এই তল এদিকে একটা পুশ দিবে, সেই পুশ যদি হয় n, তাহলে লোকটাও তলকে একটা পুশ দিবে, সেটা হচ্ছে n। দেখো এই পুশটা লোকের উপর আর এই পুশটা কিন্তু লিফটের উপর। লিফটের উপর কোন পুশ সেটা আমার দেখার দরকার নাই, আমি জাস্ট দেখতে চাচ্ছি লোকের উপর পুশ কত।
দেখো পুরোটা স্থির আছে তাই না, তাহলে লোকটাও স্থির। লোকের উপর বল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে এমজি। তাহলে লোক যদি স্থির থাকে, লোকটা যেহেতু স্থির সেটা আমরা বলতে পারি এন ইজ ইকুয়াল টু এমজি। তাহলে এক্ষেত্রে এখানে প্রতিক্রিয়া বল হচ্ছে এমজি, তাহলে এখানে লোকের ওজনটাও কত এমজি আছে। ওকে, লোকের ওজনটা এমজি আছে। আমরা আগে দেখব এই যে লোক বা ব্যক্তি, ব্যক্তির উপর কয়টা বল কাজ করে, দুইটা, একটা হচ্ছে এমজি আর একটা হচ্ছে উপরের দিকে এন। তাহলে যেহেতু পুরোটা স্থির মানে ব্যক্তিও স্থির, পুরোটা স্থির মানে কি ব্যক্তিও তো স্থির, তাহলে আমরা বলতে পারি ব্যক্তির উপর নিট বল, উপরের দিকের বল আর নিচের দিকের বল সমান, বলগুলো সমান হওয়ার কারণেই তো ব্যক্তি স্থির, তাহলে এন সমান এমজি। শেষ। এবারে এই লিফটটা সমবেগে উপরে উঠবে, যে লিফট এই দিকে সমবেগে উপরে উঠতেছে ভি সেম। তো এই যে লোকটা দাঁড়িয়ে আছে, দেখো এই যে লোকটা দাঁড়িয়ে আছে, আমরা লোকের উপর বল বের করতে চাচ্ছি, কারণ আমি লোকের ওজন বের করব, লোকের ওজন বের করব। খেয়াল করো, লোকের উপর এমজি বলটা তো আছেই অলওয়েজ খাড়ার নিচের দিকে, আর এই যে তল, এই তল লোকটাকে এদিকে একটা ধাক্কা মারে, সেটা হচ্ছে এন। এখন বলো লোকের উপর কয়টা বল, দুইটা বল। এখন এই দুই বলের ক্রিয়ায় লোকটা কিভাবে উঠতেছে, সমবেগে উঠতেছে। তুমি লিফটের দিকে তাকাবা না, তুমি শুধু লোকের দিকে তাকাবা। লোকের উপর কয়টা বল, দুইটা, এন এবং এমজি, উল্টা দিকে। তো এই দুইটা বলের ক্রিয়ায় লোকটা সমবেগে উঠছে। সমবেগে উঠলে এই লোকের ত্বরণ কত, অ্যাকচুয়ালি 0। তাহলে আমরা লিখতে পারি লোকের উপর নিট বল, এই লোকের উপর নিট বল, উপরের দিকে এন, নিচের দিকে এমজি। তাহলে নিট বল হচ্ছে এন মাইনাস এমজি, যেহেতু উল্টা দিকে, একে অপরের বিপরীত দিকে, সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। নিট বল সমান ভর ইন্টু ত্বরণ, ত্বরণ কত, 0, তাহলে ভর ইন্টু ত্বরণ মানে 0। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লোকের ওজন হচ্ছে এন ইজ ইকুয়াল টু এমজি, চেঞ্জ হচ্ছে না। এক্ষেত্রেও ওজনটার কোনো পরিবর্তন হচ্ছে না, রাইট রাইট। তাহলে এক্ষেত্রে ওজনের কোনো চেঞ্জ নাই, কারণ ওজন মানে এখানে প্রতিক্রিয়া বল বা লিফট যে ধাক্কাটা দিচ্ছে এই এন এর মান। তো এক্ষেত্রে এন এর মানটা কত, এমজি। সো এক্ষেত্রেও লোকের ওজনটা সেম আছে। এবার এই ক্ষেত্রেও খেয়াল করো, এই হচ্ছে আমাদের লোকটা দাঁড়িয়ে আছে, তো এই লোকের উপর নিচের দিকে কাজ করে এমজি, এই লোকের উপর নিচের দিকে কাজ করে এমজি। আর তলের ধাক্কা তো ভাই অলওয়েজ উপরের দিকেই, এই হচ্ছে তলের ধাক্কা। কিন্তু এবার আমাদের লিফটটা এই নিচের দিকে ভি বেগে নামতেছে, সমবেগে। তাহলে আমরা বলতে পারি দেখো লিফট যদি ভি বেগে নামে, লোকটাও ভি সমবেগেই নামে। তাহলে লোকের উপর বল কত, তুমি খালি চিন্তা করবা লোকের উপর বল, নিচের দিকে এমজি, উপরের দিকে এন। তাহলে লোকের উপর লব্ধি বল হচ্ছে এমজি মাইনাস এন, আর লব্ধি বল সমান লিখতে পারি ভর ইন্টু ত্বরণ। লোকের ত্বরণ কত, সমবেগে নামলে লোকের ত্বরণ 0, তাহলে ভর ইন্টু ত্বরণ 0। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এন ইজ ইকুয়াল টু এমজি। তার মানে সমবেগে উপরে বা নিচে নামলে আমাদের প্রকৃত ওজনের কোনো চেঞ্জ হয় না, মানে এন এর মান এমজি থাকতেছে, উপরে উঠলেও থাকতেছে, নিচে নামলেও থাকতেছে, যদি সমবেগে ওঠে, লিফটটা যদি সমবেগে ওঠে কোনো সমস্যা নেই। এবার এই কেসটা খেয়াল কর, এই যে এই কেসটা, এই কেসে দেখো এ ত্বরণে লিফট উপরে উঠতেছে। সবাই একটু খেয়াল করবা, এই ত্বরণে এই যে এ হচ্ছে ত্বরণ, এই ত্বরণ নিয়ে লিফট খানা উপরের দিকে উঠতেছে। তো আমরা লোকটাকে এখানে দাঁড় করালাম, তুমি খালি লোকের উপর ফোর্স গুলা দেখো, খালি চোখ আছে না তোমার, এই খালি চোখে তাকিয়ে তাকিয়ে দেখো। লোকের উপর নিচের দিকে কাজ করে এমজি, উপরের দিকে কাজ করে প্রতিক্রিয়া বল এন। এবার দেখো লোকের উপর কয়টা বল, দুইটা, কয়টা বল, দুইটা। ভাইয়া লিফট যদি এ ত্বরণে উপরে উঠে, লিফটের ভেতরে কি লোকটা আছে না, তাহলে লোকও কত ত্বরণে উপরে উঠবে। ধরো তুমি একটা বাসের মধ্যে আছো, যেই বাসের ত্বরণ এ, তাহলে তোমার ত্বরণও কত ভাইয়া, এ। তুমি নিজেরা দেখতেছো বৈশা আছো, অ্যাকচুয়ালি না, গতিতে আমরা পড়িয়েছি তুমি যদি একটা গতিশীল বাসের মধ্যে থাকো, ওই বাসের বেগ যা তোমার বেগও তা, ওই বাসের ত্বরণ যা তোমার ত্বরণও কিন্তু তা। তার মানে এই লোকের ত্বরণ কত, এ। তাহলে আমরা বলতে পারি লোকের, আমরা খালি লোকটাকে অ্যানালাইসিস করব। এই যে লোকটা এইদিকে এ ত্বরণে উঠতেছে, তাহলে বলো লোকের উপর ক্রিয়াশীল বল কয়টা, দুইটা, এন এবং এমজি। কেমন, বিপরীত দিকে। তাহলে উপরের দিকে যাচ্ছে যেহেতু, তাহলে এন অবশ্যই বড়, তাহলে এন মাইনাস এমজি লোকের জন্য। খেয়াল করো
যে লোকের উপরে ক্রিয়াশীল বল n মাইনাস mg। কেন n থেকেই বিয়োগ করলাম? কারণ উপরে উঠতেছে, তার মানে উপরের বলটা বড়। n মাইনাস mg সমান সমান, এবার কি শূন্য হবে? না, এবার কিন্তু এটা নিট বল বা মোট বল। মোট বল সমান ভর ইনটু ত্বরণ। তাহলে লোকের ভর হচ্ছে m, লোকের ত্বরণ হচ্ছে a। সো এক্ষেত্রে আমরা চাচ্ছি লোকের আপাত ওজন কত, মানে n কত। n মানে এখানে ওজন, তলের ধাক্কাটা মানেই হচ্ছে ওজন। তাহলে দেখো এখানে তলের ধাক্কা n হচ্ছে, তলের ধাক্কা n হচ্ছে mg কে এই পাশে নিয়ে গেলে mg প্লাস ma। তাহলে তলের ধাক্কা n হচ্ছে mg প্লাস ma। ক্লিয়ার? mg প্লাস ma। তো এটাই আমরা 9-10 শিখেছিলাম। উপরের দিকে উঠলে মানে লোকের ওজন, এটাই হচ্ছে আপাত ওজন। দেখো বেড়ে গেছে। তাহলে লিফট যদি এ ত্বরণে উপরে উঠে, তাহলে আমাদের ওজনটা বাড়বে, সেই ওজনটা হবে mg প্লাস ma। তুমি একদম এখন এটা ফিল করতে পারতেছো, আগে কিন্তু এটা মুখস্থ করতে হবে, এখন এটা ফিল করে পড়তেছো। এখন ভাইয়া লিফট এ ত্বরণে নিচে নামতেছে, খেয়াল করো এই যে লিফটটা, এই লিফটটা এ ত্বরণে নিচে নামছে। তো এইখানে আমাদের লোকটা আছে। এবার দেখো আমরা লোকের উপর ক্রিয়াশীল বলগুলো দেখব। এদিকে কাজ করছে mg, লোকের উপর এদিকে কাজ করতেছে তলের ধাক্কা। কারণ লোকের উপর দুইটা বল ছাড়া কিন্তু আর কোনো বল নাই। এখন খেয়াল করে দেখো, লোকের ত্বরণ লিফটের ত্বরণের সমান, মানে a। তাহলে আমরা বলতে পারি যেহেতু লোকটা নিচে নামতেছে mg ইজ গ্রেটার দেন n, তাহলে আমরা লিখতে পারবো mg মাইনাস n সমান সমান লোকের ভর ইনটু লোকের ত্বরণ। আমাদের এখানে ওজনের মান কোনটা? ওজনের মান কিন্তু n। n ধাক্কাটাই হচ্ছে ওজন, তলের ধাক্কাটাই হচ্ছে ওজন। কেউ ভাইবো না ভাই mg ওজন, না, লিফটের মধ্যে ওজন মানেই তলের ধাক্কা। নরমালি কেন ওজন mg বলি? কারণ আমি যেখানে দাঁড়ায় থাকি সেই জায়গাটা মুভ করে না, এই কারণে আমার ওজন অলওয়েজ mg। বাট লিফট তো মুভ করে, তাহলে এখানে ওজন হচ্ছে তলের ধাক্কা n। তাহলে এখান থেকে n যদি বের করো, n এর মান পাবা mg মাইনাস ma। 9-10-এও তোমরা পড়েছো। এই হচ্ছে আমাদের দুইটা পাঁচটা কেস। এই পাঁচটা কেস যারা ক্লিয়ার হবে তাদের কাছে লিফট কোনো ব্যাপারই না। ওকে, m ইন্টু g মাইনাস a, রাইট। এগুলো হচ্ছে ভাইয়া আপাত ওজন, n এর মানগুলো, এগুলো হচ্ছে আপাত ওজন। আমরা কি সবাই এটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আপাত ওজন গেল, আপাত ওজন গেল। এবার যদি বলি আপাত ত্বরণ কত? আপাত ওজন গেল, সবাই একটু তুলে নাও। এগুলো ছিল সব আপাত ওজন। এবার আমি যদি বলি আপাত ত্বরণ কত, ত্বরণ মানে লিফটের ভেতরের ত্বরণ কত, লিফটের ভেতরের ত্বরণ কত সেটা যদি বের করতে চাই, সরি এটা মুছে না দিয়ে এটা লিখো আগে, কপি করে নিছি। ওকে, ক্লিয়ার। তো এবার খেয়াল করো, তো এবার যদি আমি যদি বলি তোমাকে, এগুলো তো গেল আপাত ওজন, লিফটের ভেতরে তুমি যে ওজনটা ফিল করো। এবার ভাইয়া আপাত ত্বরণ কোনটা? দেখো ভাই কয়েকটা কেস পাইলা, আমি কেসগুলো এখানে সুন্দর করে লিখে দিচ্ছি। লিফট যখন সমবেগে, সমবেগে উপরে নিচে, সমবেগে যাচ্ছে উপরে প্লাস নিচে, দুই ক্ষেত্রে সবাই আমরা এই লাইনটুকু লিখব। দুই ক্ষেত্রেই আমাদের ওজন কোনো চেঞ্জ হবে না, ওজন হচ্ছে mg, রাইট। 2 নাম্বার, লিফট যখন এ ত্বরণে উপরে উঠে, এ ত্বরণে উপরে উঠে, এ ত্বরণে উপরে উঠে, তখন আমাদের n এর মান হচ্ছে বা ধাক্কাটা হচ্ছে mg প্লাস ma। সো এখান থেকে তুমি যদি m কমন নাও, g প্লাস a, তাহলে এই যে এটা তো আমাদের নতুন একটা ওজন, তাই না? এই যে n, এই n হচ্ছে নতুন ওজন বা আপাত ওজন। এটাকে w প্রাইম লিখে, অনেকে r লিখে, তোমার যেটা মন চায় সেটা লিখো। এটা হচ্ছে নতুন একটা ওজন, নতুন একটা ওজন n। তো এই নতুন ওজনের জায়গায় আমরা লিখতে পারি, ওজন মানে কি? ভর ইনটু ত্বরণ। ওজন মানেও কি ভাই? দেখো ওজন মানে হচ্ছে mg। তাহলে নতুন ওজন যদি হয় n, সেটা আমরা লিখতে পারবো m ইনটু g প্রাইম। নতুন ওজনটাকে আমরা m ইনটু g প্রাইম লিখতে পারি। তাহলে নতুন ওজনের জায়গায় আমরা লিখবো নতুন ভর, সরি ভর তো আর নতুন হয় না, ভর তো সেমই থাকে, জাস্ট g এর জায়গায় g প্রাইম লিখবো। m উভয় পক্ষ থেকে কেটে দিলে তুমি লিফটের ভেতরের ত্বরণ পেয়ে যাবা g প্রাইম সমান g প্লাস a। এটা লিফটের ভেতরে ত্বরণ, g প্রাইম ইজ ইকুয়াল টু g প্লাস a যখন লিফট উপরের দিকে উঠে, g প্রাইম ইজ ইকুয়াল টু g প্লাস a। এটাগুলো উপরের দিকে উঠে। এবার 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বার, এ ত্বরণে, এবার লিফট যদি এ ত্বরণে নামে,
এ ত্বরণে নামলে আমাদের আপাত ওজনটা কত, m ইন্টু জি মাইনাস এ, তাই না? এখন এই আপাত ওজন মানে নতুন ওজন, নতুন ওজনে ভর তো সেম থাকবে, খালি অভিকর্ষ ত্বরণ বা আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা জি প্রাইম হলো, মানে এটা নতুন ত্বরণ অ্যাকচুয়ালি। ওই লোকটা কত ত্বরণে যাচ্ছে সেই ত্বরণ জি প্রাইম, কত ত্বরণ ফিল করতেছে জি প্রাইম। তাহলে m ইন্টু জি মাইনাস এ যদি লিখি, m কাটা দিলে আমরা পেয়ে যাব লিফটের ভেতরের ত্বরণ জি প্রাইম সমান জি মাইনাস এ। এই কয়েকটা জিনিস আমাদের একদম ঠোঁটের আগে রাখতে হবে যে লিফট যখন এ ত্বরণে উঠে তাহলে লিফটের ভেতরের ত্বরণ হচ্ছে জি প্লাস এ, আর এ ত্বরণে নামলে লিফটের ভেতরে যা কিছু আছে বা লিফটের সাথে অ্যাটাচ যা কিছু আছে তাদের ত্বরণ হচ্ছে জি মাইনাস এ। ওকে, আচ্ছা এগুলো সবাই ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট এই যে এইখানে এই বোর্ডে যা লিখছি ততটুকু জানলেই হবে যে সমবেগে উপরে উঠলে n এর মান mg, নামলেও mg, আর উপরে উঠলে এ ত্বরণে উঠলে n ইকুয়াল m ইন্টু জি প্লাস এ, নিচে নামলে ওজন হচ্ছে n ইজ ইকুয়াল টু m ইন্টু জি মাইনাস এ। এখন যদি বলে ত্বরণ কত, উপরে উঠলে এ ত্বরণে উপরে উঠলে লিফটের ভেতরকার ত্বরণ হবে জি প্লাস এ, আর এ ত্বরণে নিচে নামলে লিফটের ভেতরে যে কোনো বস্তু ত্বরণ হচ্ছে জি মাইনাস এ, বা লিফটের সাথে অ্যাটাচড বস্তুগুলো ত্বরণ হচ্ছে জি মাইনাস এ। নামলে জি মাইনাস এ, উপরে উঠলে জি প্লাস এ। আচ্ছা সবাইকে আমরা এটা পারবো? সবাই যদি এটা পারি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই। একটা কথা মনে রাখবা, দেখো ধরো এই লিফটটা এ ত্বরণে উপরে উঠতেছে, ধরো এই লিফটটা এ ত্বরণে উপরে উঠে, তাহলে এখানে যে স্ক্রুটা আছে ভাই, এই স্ক্রুর ত্বরণও কিন্তু ভাইয়া জি প্লাস এ হবে, মনে থাকে জানো? হ্যাঁ মনে থাকে জানো, মানে লিফটের সাথে অ্যাটাচড যে কোনো বস্তুর ত্বরণ কিন্তু তখন জি প্লাস এ। তুমি যে এখানে দাঁড়ায় আছো তাহলে এখানে তোমার ত্বরণও কত ভাই, জি প্লাস এ, মানে তুমি যে ত্বরণটা ফিল করবা অনুভব করবে সেটা কত, জি প্লাস এ। দ্যাটস ইট, তোমার ত্বরণ অ্যাকচুয়ালি তুমি যেটা ফিল করবা সেই অ্যাক্সিলারেশনটা হচ্ছে জি প্লাস এ। ডান। এবার আমরা একটা প্রবলেম করি, চলো এই প্রবলেমটা তোমরা আমার আগে একটু করে উত্তর দাও। ইউনিফর্ম ভেলোসিটিতে কি, আচ্ছা ইউনিফর্ম ভেলোসিটিতে জি প্রাইম শূন্য ইকুয়াল জি, ইউনিফর্ম ভেলোসিটিতে জি প্রাইম সমান শূন্য। আচ্ছা অনেকে একজন বলতেছে ভাইয়া সমবেগে উঠলে জি প্রাইম কত? ভাইয়া দেখো হ্যাঁ সমবেগে উঠলে জি প্রাইম সমান জি, সরি ভুল বলছি, সমবেগে উঠলে এই এর মান কত, 0, তখন জি প্রাইম সমান হবে জি। সমবেগে উঠলে জি প্রাইম মানে জি, এটাই, শূন্য না জি। ওকে, সো এবার কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন, 60 কেজি ভর বিশিষ্ট এক ব্যক্তি একটি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে। কত কেজি ভর? 60 কেজি ভর। 60 কেজি ভর বিশিষ্ট একজন ব্যক্তি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে, তাই না? তো লোকটির আপাত ওজন কত যদি লিফটটি স্থির আছে? তার মানে প্রথম প্রশ্ন হচ্ছে যখন লিফটটা স্থির আছে তখন লোকের আপাত ওজন কত? আপাত ওজন কত? তো ভাই স্থির থাকা মানে কি, n ইকুয়াল mg, তাহলে m কত? m হচ্ছে 60, g হচ্ছে 9.8, শেষ। এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার, এত নিউটন। ডান। এবার দ্বিতীয়তে কি বলছে? ত্বরণ, লিফটটা যখন ওই ত্বরণ নিয়ে উপরে উঠে তখন লোকের আপাত ওজন কত সেটা মনে করে n, উপরে উঠলে ত্বরণ হচ্ছে জি প্লাস এ, মানে আগে জি লিখতে এখন হয়ে যাবে জি প্লাস এ। তাহলে m হচ্ছে 60, g হচ্ছে 9.8, আর a হচ্ছে কত? a হচ্ছে 4। ক্যালকুলেট করবা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 3 নাম্বার কি বলছে? নিচে নামলে ওজন হচ্ছে mg মাইনাস ma, ক্যালকুলেট করবা, অঙ্ক শেষ। সমবেগে উপরে উঠলে n ইকুয়াল mg, শেষ। মানে যেটা পাইছো সেটাই হচ্ছে অ্যান্সার। তো এটা তো সহজ, এগুলো এমসিকিউ তে আসবে। এখন মনে রাখো, হুট করে লিফটের তার ছিঁড়ে গেল, কি হবে ঘটনা? ভয় লাগবে না? খুব ভয় লাগবে। এই যে লিফটটা যেই তার দিয়ে টাঙানো আছে, এই লিফটের হুট কইরা তার দা ছিঁড়া গেল, তো কি হবে? এই তারটা যদি এখানে ছিঁড়ে যায় তাহলে লিফটটা কি জি ত্বরণে পড়বে, তখন এই যে লিফটের ত্বরণ যে এ লিফটটা, সেই এ হয়ে যাবে জি এর সমান। এটাকে বলা হয় অবাধে পড়া বা মুক্তভাবে পড়া। এই পড়াটাকে বলা হয় অবাধে বা মুক্তভাবে পড়া। এইভাবে যখন পড়বে তখন ত্বরণের মান বা লিফটের ত্বরণ হয়ে যাবে জি। তাহলে লিফটের ভেতরে যারা আছে তাদের ত্বরণ হবে জি প্রাইম সমান জি মাইনাস এ, মানে 0। তখন কিন্তু ভাইয়া কেউ ওজন অনুভব করবে না। অবাধে পড়লে লিফটের ভেতরে তুমি যদি থাকো তুমি কিন্তু কোনো ওজন অনুভব করবে না, কারণ তোমার ত্বরণ হয়ে যাবে বা তোমার ফিল্ড ত্বরণ হয়ে যাবে 0।
মানে তুমি যেই ধাক্কাটা ফিল করতা সেই ধাক্কায় কোনো ধাক্কা ফিল করবাই না, শেষ। সিম্পল হিসাবে একটা লিফট আর একটা তুমি যদি মানে লিফটটা যদি পড়তে দেওয়া হয়, লিফটও 9.8 ত্বরণে পড়তেছে, তুমি লিফটের মধ্যে বসা, তুমিও 9.8 ত্বরণে পড়তেছো, তাহলে অ্যাকচুয়ালি তুমি কিন্তু কোনো ধাক্কা অনুভব করবা না। সো তখন তোমার ওজন হবে শূন্য, তখন তুমি ওজন শূন্যতা অনুভব করবে। ওকে, সো আমরা এটা পারবো। এবার একটু অ্যাডভান্স প্রবলেমে যাই। এই যে দেখো একটা অ্যাডভান্স প্রবলেম। আচ্ছা, এর আগের যে প্রবলেমটা আমরা করেছি এটাকে আমরা পারবো। তুমি যে ধাক্কাটা ফিল করবা সেই ধাক্কাটা হবে শূন্য, এই কারণে তুমি কোনো ওজন অনুভব করবা না। ধাক্কা মানে ওজন, ধাক্কায় যদি শূন্য হয় তুমি কোনো ওজন অনুভব করবা না। এই অঙ্কটা পারবো, তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাব। এগুলো একদম বাচ্চা কাচ্চাদের প্রবলেম। তো সবাই একটু রিভাইজ করি। লিফট স্থির থাকলে n = mg, উপরে উঠলে m × g + a, নিচে নামলে m × g - a, এটুকু মনে রাখলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, তো আমরা এবার আমাদের অস্থির কিছু প্রবলেম সেটা দেখব। এই যে লিফট, এখানে একটা লিফট দিয়ে দিছে, তো বললো এই লিফটে একটি লিফটের মধ্যে 30 ডিগ্রি কোণে নতিকোণ বিশিষ্ট মসৃণ নততল আছে, যার ভূমির দৈর্ঘ্য 2/√3 মিটার। লিফটটি 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে, এটা কিন্তু লিফটের ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে উপরে উঠে। তো নততলের সর্বোচ্চ বিন্দু থেকে একটি ব্লক ছেড়ে দেওয়া হলে কতক্ষণ পর সেটি নততলের সর্বনিম্ন বিন্দুতে পৌঁছাবে? অবশ্যই কনসিডার করতে বলছে জি এর মান 10। যেহেতু জি এর মান 10 বলে দিছে কোয়েশ্চেনে, আমরা কিন্তু 10ই ধরবো। তো এবার আমরা একটু চিত্রটা অঙ্কন করি। এই মনে করেন একটা লিফট আছে সুন্দর, তো এই লিফটের মধ্যে একটা হেলানো তল আছে। নততল মানে ভাই হেলানো তল, এই হচ্ছে একটা হেলানো তল। ওকে, তো এই নততলটা এখানে আছে, এইভাবে এই নততলটা এইভাবে আছে লিফটের মধ্যে। কত কোণে? 30 ডিগ্রি কোণে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের যে লিফট, আচ্ছা এই নততলের ভূমিটা হচ্ছে 2/√3 মিটার। এই যে দেখো এই নততলের ভূমি হচ্ছে এখান থেকে এটুকু, এই ভূমিটা হচ্ছে 2/√3 মিটার, এটুকু বলে দেওয়া হইল। এবার আমাদের যে লিফট, এই লিফটটা 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে উপরের দিকে উঠে। তাহলে এই যে লিফট, এটা এইদিকে যাচ্ছে, দেখো খেয়াল করে, এইদিকে যাচ্ছে কত ত্বরণ নিয়ে? a = 2 মিটার/সেকেন্ড স্কয়ার, এই ত্বরণ নিয়ে উপরের দিকে উঠতেছে। এবার আমি ঘটনা কি ঘটাইছি? সর্বোচ্চ বিন্দু থেকে একটা ব্লক ছেড়ে দিছি এখান থেকে, এই যে এখান থেকে আমি সর্বোচ্চ বিন্দু থেকে মানে এখান থেকে একটা ব্লক আমি ছেড়ে দিছি। তো সেটা কতক্ষণ পর সর্বনিম্ন বিন্দুতে পৌঁছাবে? মানে এই ব্লকটা এখান থেকে এখানে আসবে কত সময় পর, এখান থেকে এখানে আসতে কত সময় লাগতেছে, এটাই হচ্ছে আমাদের বের করতে হবে। আমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছি? প্রশ্নটা বুঝতে পারলে আমাদের কাজ শেষ। প্রশ্নটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। কিভাবে শেষ খেয়াল করো। তোমাদেরকে গত ক্লাসে দেখাইছি, সেটা আবারও দেখাচ্ছি যেন সবাই এটা মনে করো বারবার। সবার এই চিত্রটা মাথার মধ্যে সেট করে রাখতে হবে যে এরকম চিত্র থাকলে যেন আমি এই জিনিসগুলো সবার আগে অঙ্কন করতে পারি। এটা যদি থিটা হয়, ধরো এখানে কোনো বস্তু আছে, ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুর ভর হচ্ছে m। সবাই মনে রাখবা এই বস্তুর ওজন খাড়া নিচের দিকে কাজ করে, ওইটা হচ্ছে এই বস্তুর ওজনের ডিরেকশন। ওজন বা অভিকর্ষ বল খাড়া নিচের দিকে, একদম খাড়া নিচের দিকে, এটা হচ্ছে mg। প্রথমে আমরা এটা আঁকবো। এরপর মনে রাখবা এই এই যে তল, এই তল কিন্তু ওকে একটা ধাক্কা মারে। কোন দিকে? ঠিক তলের লম্ব দিকে, তাই না? এটা তলের উপর লম্ব বরাবর একটা ধাক্কা মারে। এই ধাক্কাটাকে আমরা r বলতে পারি, n বলতে পারি, সমস্যা নাই। ওকে, আর এই যে ধাক্কাটা যে দিল এই বস্তু, আমরা এই ধাক্কাটাকে একটু পিছনে বিবর্ধিত করে দিব এইভাবে। কেন বিবর্ধিত করব জানো? কারণ এই কোণটা থিটা হলে এই যে চিপা, এই চিপাতেও যে অ্যাঙ্গেল উৎপন্ন হয় এটা হচ্ছে থিটা। তাহলে mg এর এই দিকে উপাংশ হবে mg cos থিটা। যেদিকে থিটা সেদিকে cos, ভেক্টর অধ্যায়ে পড়েছি, যেদিকে থিটা সেদিকে cos। আর তার লম্ব দিক, এই যে এই লম্ব দিক দেখো, এইটার লম্ব দিক, এই যে এইটার লম্ব দিক, এটা লম্ব কম্পোনেন্ট যেটাকে লম্ব উপাংশ বলি, সেটা হবে mg sin থিটা। এই চিত্রটা মাথার মধ্যে সেট করে ফেলো। এই চিত্রটা পারতে হবে সবার, সব সময়ের জন্য। হেলানো তল দিলেই আমরা যেন এই চিত্রটা ঠোঁটস্থ করে এঁকে ফেলি। কি আঁকবো? mg খাড়া নিচের দিকে, আর এইভাবে উপর দিকে, আর এর উল্টা দিকে mg cos থিটা, এদিকে mg sin থিটা। ওকে, এটা পরীক্ষায় আসবেই, মিস নাই। এই চিত্রটা যেন আমার নেক্সট টাইম আর আঁকতে না হয়, আর বুঝাইতে না হয়। এবার খেয়াল করো, এটা তো আর লিফটের মধ্যে না, লিফটের মধ্যে না,
তো আমি যদি বলি এখানে আর এবং mg cos থিটা একে অপরকে প্রশমিত করে দিচ্ছে, নালিফাই করে দিচ্ছে, তার আমরা লিখতে পারবো আর সমান হচ্ছে mg cos থিটা। এটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল, এই যে এটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল, তাই না? তলের প্রতিক্রিয়া বল, এটার হিসাব বাদ। আর তোমাকে আমি প্রশ্ন করছি যে এই বস্তুটা যে গড়িয়ে গড়িয়ে পড়ে, কোন বলের কারণে বস্তুটা পড়ে, বা কোন বলের কারণে বস্তুটা গতিশীল হয় বলো দেখি। এখানে এই যে বস্তুটা গড়িয়ে গড়িয়ে পড়বে, কোন ফোর্সের কারণে বস্তুটা পড়বে, বা কোন ফোর্সের কারণে বস্তুটা গতিশীল হচ্ছে? দ্রুত কমেন্টে জানাও, টাইম নেই। কোন ফোর্সের কারণে এই বস্তুটা গতিশীল হচ্ছে বাচ্চারা? এই যে শফিকুল বলে দিছে, বাকিরাও বলো কোন ফোর্সের কারণে বস্তুটা গতিশীল হচ্ছে? ইয়েস, mg sin থিটা। তাহলে এই যে বলটা, এই বলটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় কার্যকর বল। মানে যেই বল বস্তুকে মুভমেন্ট করায় তাকে বলা হয় কার্যকর বল। তাহলে এখানে কার্যকর বল হচ্ছে mg sin থিটা। এই বলটার কারণে বস্তুটা গড়িয়ে গড়িয়ে পড়তেছে, আর এইগুলো তো একে অপরকে নালিফাই ডিসমিস করে দিচ্ছে। তো এরা কিন্তু কাজ করছে না, কাজ করাচ্ছে বা গড়াচ্ছে কে? এই বলটা। তো এই বল থেকে আমি যদি ত্বরণ বের করতে বলি, বের করতে পারবা না। এই কার্যকর বল থেকে আমরা যদি ত্বরণ বের করতে বলি, যে এই বস্তুটা কত ত্বরণে, ধরে নাও এখান থেকে এই দূরত্বটা হচ্ছে s, যে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, দেখো এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে মনে করো s। আমি চাচ্ছি এই যে s পরিমাণ দূরত্ব সে কত ত্বরণে নামতেছে, এই ত্বরণটা কত। ত্বরণটা কি আমরা বল থেকে বের করতে পারি না? অবশ্যই পারি। আমরা সবাই জানি, আমরা সবাই পড়েছি বল F সমান সমান ভর ইন্টু ত্বরণ, যেহেতু ভর কনস্ট্যান্ট। সো এখানে বলটা কত? এখানে বলটা হচ্ছে, এই যে বলের মানটা হচ্ছে mg sin থিটা, কার্যকর বল অ্যাকচুয়ালি, মানে যেই বলটা ত্বরণ সৃষ্টিকারী, এটাকে বলা হয় ত্বরণ সৃষ্টিকারী বল। mg sin থিটা সমান সমান লিখতে পারি ma। উভয় পথে mm কেটে দিলে আমরা বের করে ফেলতে পারবো এই তলে, এই নত তলে ত্বরণটা হচ্ছে g sin থিটা। ওকে, এই যে নত তল আনত তল, এই নত তলে ত্বরণ হচ্ছে g sin থিটা। আর এটা তো একদম কানার ভাই অন্ধ বুঝে, এটা যদি বল হয়, বল থেকে ভরটা কাটা দিলেই তো ত্বরণ চলে আসে, তাই না? এই বল থেকে যদি ভরটা আমরা সরাই ফেলতাম তাহলেই তো ত্বরণ। তো ত্বরণ হচ্ছে g sin থিটা। তার মানে এই যে বাক্সটা কত ত্বরণে পড়বে, বাক্সটা কত ত্বরণে গড়িয়ে গড়িয়ে পড়বে? সবাই উত্তর দাও। বাক্সখানা কত ত্বরণে গড়িয়ে গড়িয়ে পড়বে? উত্তর দাও, ত্বরণটা চাচ্ছি। সবাই বলো না কেন, দ্রুত বলো, একটু ফাস্ট টাইপ করো, যে বাক্সটা কত ত্বরণে গড়িয়ে গড়িয়ে পড়বে। পার্টিসিপেট। g sin থিটা, ইয়েস, g sin থিটা ত্বরণে গড়িয়ে গড়িয়ে পড়বে। তো এখন আমি যদি বলি যে সরণ হচ্ছে s, ত্বরণ হচ্ছে a সমান g sin থিটা, আর আদিবেগ হচ্ছে u, তুমি কি তাই আদিবেগ মনে হয় u সমান 0, তুমি কি এই সরণ অতিক্রম করতে কত টাইম লাগে সেটা কি বের করতে পারবা না? এই যে এই ভ্যালুগুলো দেওয়া থাকলে তুমি কি এখান থেকে টাইম বের করতে পারবা না ভাই? অবশ্যই পারা উচিত, না হলে গতিবিদ্যা আবার 9-10 এ ভর্তি হতে হবে। তো দেখো কেমনে পারবো, আমরা জানি s ইকুয়াল হাফ a t স্কয়ার, তাহলে আমাদের টাইম লাগবে √2s/a। s এর মান দেওয়া আছে, a এর মান g sin থিটা, বসে লেখা শেষ। পারবো। এখন কিছুই না, জাস্ট এই ঘটনাটাই লিফটের মধ্যে ঘটানো হয়েছে, আর কিছুই না। হ্যাঁ, লিফটের আছে, ওইটা পরে দেখতেছি, আগে বোঝো। এবার কিছুই না, জাস্ট এই ঘটনাটাই, মানে ও তো শান্তশিষ্টভাবে পড়ার কথা ছিল, বাট এই ঘটনাটাই লিফটের মধ্যে ঘটানো হয়েছে। তো আমরা নিশ্চয়ই জানি লিফটের মধ্যে, এবার লিফটের মধ্যে ঘটানো হয়েছে, এবার ঘটনাটা কি ঘটবে খেয়াল করো। এইখানে আগে ওজন কাজ করতো mg, মানে ত্বরণ কাজ করতো g, ক্যাপিটাল G, আর এদিকে ত্বরণ কাজ করতো g sin থিটা। কিন্তু লিফটের মধ্যে ত্বরণ তো আর g না, তোমরা এটা অলরেডি ক্যালকুলেশন করে জানো। এই লিফট যেহেতু a ত্বরণ উপরে উঠে, তাহলে লিফটের ভেতরে বস্তুর ত্বরণ হবে g প্রাইম, সেটা হচ্ছে g প্লাস a। এটাকে আমরা জানি নাকি জানি না? জানি। তাহলে ওর ত্বরণ অ্যাকচুয়ালি কত? ওর এদিকে ওজন কত? mg প্রাইম। তাহলে এইদিকে কত বল কাজ করবে? mg প্রাইম sin থিটা। তাহলে এদিকে অ্যাকচুয়ালি ত্বরণ কত কাজ করবে? g প্রাইম sin থিটা। কথা কি ক্লিয়ার? শেষ, আমাদের কাজ শেষ, বুঝছো তো? আমি আবারও বুঝাই, এই যে লিফটের মধ্যে তুমি যদি দাঁড়ায় থাকো, এই ত্বরণটা এদিকে a ত্বরণে উঠে, তাহলে তোমার অ্যাকচুয়ালি তোমার উপরে কত বল কাজ করবে, কত ত্বরণ কাজ করবে? g প্লাস a। এইটাকে আমরা g প্রাইম লিখছি।
তাহলে ওর উপর জি প্রাইম কাজ করে বা জি প্লাস এ, তাহলে এই বরাবর ত্বরণ হচ্ছে জি প্রাইম সাইন থিটা। সহজ কথা, এটার সাথে কম্পেয়ার করো, দেখো এদিকে এম জি, তাহলে এদিকে এম জি সাইন থিটা। আমি যদি এদিকে এম জি প্রাইম লিখতাম তাহলে এটা কি হতো, এম জি প্রাইম সাইন থিটা। সহজ কথা। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই বস্তুটা এদিকে যেই ত্বরণে নামবে সেই ত্বরণটার ভ্যালু হচ্ছে জি প্রাইম সাইন থিটা। তো ফার্স্ট অফ অল আমরা জি প্রাইমটা তো বের করে রাখছি, তো আমরা এখন অঙ্কটা ধীরে ধীরে কমপ্লিট করি। দেখো কেমনে করো, লিফটের ভেতরে ত্বরণ লিখো, লিফটে ত্বরণ, লিফটের ভেতরে ত্বরণ, বস্তুর ত্বরণ, লিফটের ভেতরে বস্তুর ত্বরণ, ত্বরণ হচ্ছে জি প্রাইম সমান সমান জি প্লাস এ। তাহলে জি কত, জি হচ্ছে 10 আর এ হচ্ছে 2, তার মানে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বস্তু কোন ত্বরণে গড়িয়ে পড়ে লিখো, বস্তু যদি তল দিয়ে গড়িয়ে পড়ে, গড়িয়ে পড়ে, বস্তুটা যদি তল দিয়ে গড়িয়ে পড়ে তাহলে কার্যকর ত্বরণ, কার্যকর ত্বরণ, কার্যকর ত্বরণ হচ্ছে, এটা তো লিফটের ভেতরে সবকিছুর ত্বরণ, তাহলে কার্যকর ত্বরণ হবে বস্তুর এ প্রাইম, সেটার নাম হচ্ছে জি প্রাইম সাইন থিটা। জি প্রাইমের মান কত 12, সাইন 30 মান হচ্ছে হাফ, সাইন 30, তাহলে এটা হবে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ত্বরণে বস্তুটা আর কি গড়ায় গড়ায় পড়বে। তাহলে এদিকে এই যে এটা নাম আমি দিলাম এ প্রাইম, এই ত্বরণেই বস্তুটা গড়ায় গড়ায় পড়বে 6 ত্বরণে। এবার দেখো কি কি দেওয়া আছে গিভেন, এই যে দেখো গিভেন কি কি দেওয়া আছে, বস্তুটা আদিবেগ 0 তাই না, বস্তুটা স্থির ছিল আদিবেগ 0, বস্তুটার ত্বরণ কত এ প্রাইম সমান 6, সরণ কত, সরণটা বের করে নিতে হবে। কেমনে বের করব, একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে। একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, অতিভুজটা বের করতে হবে। অতিভুজ কেমনে বের করবা, cos থিটার মাধ্যমে। এখানে আমরা cos থিটা অ্যাপ্লাই করি, cos থিটা cos 30, ভূমি হচ্ছে 2/√3 বাই অতিভুজের নাম আমি দিলাম s, তাহলে s এর মান আসবে 4/3, ক্যালকুলেট করে দেখো 4/3 মিটার। cos 30 মান √3/2, তো অ্যাকচুয়ালি 4/3 হচ্ছে আমাদের s, তাহলে অতিভুজ হচ্ছে 4 মিটার, সরি অতিভুজ হচ্ছে 4/3 মিটার। তাহলে ইউ এ প্রাইম s দেওয়া আছে, তাহলে টাইম কত, তাহলে আমরা জানি t সমান √2s বাই a প্রাইম, তাহলে 4 দুগুণে 8, 8/3, 4/3 তো আসে নাকি, তাহলে এটার মান হচ্ছে 1/√3, সরি cos 1/√3 যদি হয়, সরি 2, ওটা হচ্ছে √3/2, তাহলে 4/√3 তাহলে 4/3 আসে, তাহলে এটা হচ্ছে 2s বাই a প্রাইম, 2s কত 4 দুগুণে 8, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে 2s 8/3 আর a প্রাইমের মান হচ্ছে 6, 3 6 18, তাহলে অ্যাকচুয়ালি আসবে 8 ডিভাইড বাই 18, 8 এর 18 ক্যালকুলেট করলে 4 9, তাহলে অ্যাকচুয়ালি এটা আসবে 2/3 সেকেন্ড। দিস ইজ আওয়ার অ্যান্সার। কার কার মিলছে দেখো, 2/3 সেকেন্ড। অঙ্কটা কি পারা যাবে, পুরোটা একদম ক্লিয়ার করে দিচ্ছি, 2/3 সেকেন্ড। ক্যালকুলেট করে দেখো এটা আসবে 2/3 মানে 0.67 সেকেন্ড, মুখে মুখে ক্যালকুলেট করা যায়। তো আমরা ব্যাপারটা ক্লিয়ার। দেখো লিফটের মধ্যে যা কিছু আছে, এই যে রিমোটটাও যদি থাকতো, এই রিমোটের ত্বরণটা হতো জি প্রাইম, জি প্রাইম মানে জি প্লাস এ। এখন রিমোটটা যদি গড়ায় গড়ায় পড়ে, তাহলে এই গড়ায় গড়ায় পড়লে কত কার্যকর ত্বরণ, আমরা জানি গড়ায় নরমালি পড়লে ত্বরণ হতো জি সাইন থিটা, আর যখন লিফটের মধ্যে গড়ায় পড়তেছে তখন ত্বরণ হবে জি এর জায়গায় জাস্ট জি প্রাইম সাইন থিটা, শেষ ভাই, কঠিন কিছুই না। কারণ তুমি যদি লিফটের মধ্যে নাচো, তোমার উপর ইফেক্টিভ ত্বরণ হচ্ছে জি প্রাইম, তুমি যদি গড়ায় গড়ায় পড়ো ওইখানেও ইফেক্টিভ ত্বরণ জি প্রাইম, কিন্তু গড়ায় পড়লে জি প্রাইম সাইন থিটা, তাই না, কারণ তলের কারণে ত্বরণটা হয় জি প্রাইম সাইন থিটা। তাই সবাই ক্লিয়ার, কমেন্টে জানাও যে হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, এবার পরবর্তী প্রবলেম এটা দেখো, একটা লিফট, এই জিনিসটা আমি একটা প্রথমে সহজ নিয়মে বুঝাবো। দেখো এই হচ্ছে একটা লিফট, এই লিফটটা 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামতেছে। এই যে এই লিফটটা a = 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কিন্তু লিফটের ত্বরণ।
এই ত্বরণের নিচে নামতেছে, লিফটের মেঝে থেকে 2 মিটার উঁচু, এটা মনে করো লিফটের মেঝে থেকে এখানে কত মিটার উঁচু, 2 মিটার উঁচু। এখানে তুমি হাত দিয়ে বলটা ধরে রাখছিলা, এই বলটাকে ছেড়ে দিলা, তো মেঝেতে পড়তে, এই যে এখান থেকে এখানে পড়তে কত সময় লাগবে, এই বলটার এখান থেকে এখানে পড়তে কত সময় লাগবে। তো নর্মালি চিন্তা করো, একটা বলকে তুমি যদি 2 মিটার উপর থেকে ছাড়তা, এটা মনে করো এইচ মিটার উপর থেকে এখানে ছেড়ে দিলা, তো বলটার কত সময় লাগতো পড়তে বলো তো? গতিবিদ্যায় কিন্তু পড়েছো যে একটা বল যদি এইচ উচ্চতা থেকে ছেড়ে দেই, তাহলে ওই বলের পড়তে কত সময় লাগবে, ওই বলটার পড়তে সময় লাগবে h ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। তাহলে টি এর মান আসবে √2h/g, ক্যালকুলেট করলেই হয়ে যাবে, তাই না? এটা আমরা জানি। এবার ভাই এই চিত্রটাই খালি লিফটের মধ্যে, তো দেখো লিফটের মধ্যেই খালি এই চিত্রটা, তাই না? মানে সেম ঘটনাটাই আমরা লিফটের ভিতরে ঘটাবো। তো তুমি কি জানো লিফটের ভিতরে কি এইচ চেঞ্জ হবে না? এইচ তো 2 মিটারই, তাহলে খালি মাত্র জি এর জায়গায়, মানে এই বলের উপর ত্বরণ কাজ করতেছিল জি, আর এখানে ত্বরণ কাজ করবে যেহেতু নিচের দিকে জি প্রাইম সমান হচ্ছে জি মাইনাস এ। শেষ, আর কিছুই না। তাহলে ভাই এই বলটার কত সময় লাগবে? এটা তো এইচ, এটা তো জি প্রাইম, আমরা ধরে নিচ্ছি বলের মানে হচ্ছে সেম কাহিনী, মানে এটা সেম কাহিনী, খালি এটা লিফটের বাইরে দেখে এটার উপর ত্বরণ কত জি, আর বলের উপর ত্বরণ কত জি প্রাইম। এইভাবে তুমি সহজে বুঝতে পারো ব্যাপারটা। তাহলে এখানে ফর্মুলা হবে এইচ সমান হাফ জি প্রাইম মানে জি মাইনাস এ ইন্টু টি স্কোয়ার। সুতরাং এই টি এর মান হবে √2h/g মাইনাস এ। তাহলে এই বলটার মেঝেতে পড়তে এই সময়টা লাগবে, সহজ কথা। এবার যদি বলতাম লিফট উপরে উঠতেছে, তাহলে এই যে জি প্রাইমের জায়গায় জি প্লাস এ বসাইতাম, তাহলে কত সময় লাগতো? তখন আমাদের সময় লাগতো টি সমান √2h/g প্লাস এ। এগুলো আগে ডিউ অ্যাডমিশন টেস্টে খুব আসতো, বাট আমরা কি ব্যাপারটা বুঝছি? নরমালি 2h/g, এখন লিফট যদি উপরে উঠে বলের ত্বরণ জি প্লাসে, তখন জি এর জায়গায় জি প্লাসে, আর লিফট যদি নিচে নামে ওই বলটার ত্বরণ জি মাইনাসে, তো জি এর জায়গায় জি মাইনাসে। ওকে, এখন একদম লজিক্যালি যদি এটা প্রমাণ করতে চাই, কত সহজে প্রমাণ করা যায় আমি দেখাচ্ছি। আর তার আগে বলো আমরা কি এটা পারবো কিনা। তাহলে একটা লিফট চলন্ত আছে, তার যে কোনো জায়গা থেকে যদি আমরা একটা বল ছেড়ে দিই, ওই বলটা লিফটের মেঝেতে পড়তে কত সময় নিবে? √t যদি সমান নেয়, টি সময় নিলে টি সমান হবে √ উচ্চতা দ্বিগুণ ডিভাইডেড বাই জি প্লাস মাইনাস এ। উপরে উঠলে প্লাস, নিচে নামলে মাইনাস, সহজ কথা। ওকে, সো নেক্সট, এবার দেখো বলের ঘাত সম্পর্কিত। এটা হচ্ছে তোমরা করবা, এটা তোমাদের HW থাকবে। HW আর কি, জাস্ট প্রথম কথা, যেই বলটাকে ছেড়ে দিচ্ছ সেই বলটার ত্বরণ হচ্ছে জি প্রাইম সমান জি প্লাস এ। এটা হচ্ছে বলের ত্বরণ। তাহলে কত বেগে আঘাত করে? তাহলে কত বেগে আঘাত করে? ভি সমান √2g প্রাইম ইন্টু এইচ। বেগটা বের করবা, অর্থাৎ লিফটের মেঝেতে বলটা কত ত্বরণে কত বেগে আঘাত করে, তাহলে বলের ঘাত হচ্ছে যে সমান এম ভি মাইনাস ইউ। আদি বেগ যদি 0 হয় তাহলে এম ভি এর সাথে এটা গুণ করলে অ্যান্সার চলে আসবে। অঙ্কটা পুরোটা পড়বা এবং তারপরে নিজে করবা। এটা আর আমি করে দিলাম না। বলের ঘাত মানে লিফটের উপর থেকে একটা স্ক্রু ছুটে গেল, সেটা লিফটের মেঝেতে আঘাত করলো, তাহলে বলের ঘাত কত? সো তার মানে আমার বের করতে হবে ওই পেরেকটা কত বেগে আঘাত করে। তো সেই বেগটা আমরা বের করে ফেলবো। পেরেকের ত্বরণ কিন্তু জি প্লাস এ দিয়ে করতে হবে, কারণ লিফট উপরে উঠতেছে। তো অ্যাকচুয়ালি আমরা পেরেক কোন দিকে যাচ্ছে সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে লিফট কোন দিকে যাচ্ছে। লিফট কিন্তু উপরে উঠতেছে, তাহলে পেরেকের ত্বরণ হবে জি প্লাস এ। এটা দিয়ে বেগ বের করবো, তারপর বেগের পরিবর্তন বা ভর বেগের পরিবর্তন দিয়ে আমরা বলের ঘাতটা হিসাব করব। এটা তোমরা, ঘাত মানে কি? বলের ঘাত। ঘাত মানে বলের ঘাত। ওকে, ঘাত বল কোনো ম্যাথমেটিক্যাল টার্ম না, কিন্তু বলের ঘাত হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। ঘাত মানেই বলের ঘাত। ওকে, সো এবার এটার উত্তর তোমরা দাও তো দেখি কে কে পারো। দ্রুত এটার উত্তর তোমরা দাও। যারা এটার উত্তর দিতে পারবা তারা এখনই বুলেটিয়ান হয়ে যাবা। বুলেটিয়ান, দেখি কারা কারা বুলেটিয়ান আছো এখানে। দ্রুত এটার উত্তর দাও। অবাধে পতনশীল লিফটের মধ্যে থিটা কোণে নতিবিশিষ্ট একটি হেলানো তল আছে। যদি এম ভরের একটি বস্তু নততল ছেড়ে দেওয়া হয় তাহলে
নততলের সাপেক্ষে বস্তুটি কত ত্বরণ লাভ করবে? ভাই অবাধে পতনশীল বস্তু, এই যে অলরেডি শফিকুল উত্তর দিয়ে দিছে, কারণ শফিকুল ব্যাপারটা বুঝে গেছে যেখানে ভুল উত্তর দেওয়া যাবে না তাহলে ভাই পিটাবে। এখানে একটা বস্তু আছে, এইটা পুরোটা অবাধে পড়তেছে জি, তাহলে ভাই এটার ত্বরণ কত? এটার ত্বরণ হচ্ছে জি প্রাইম সমান 0, মানে এদিকে যদি 0 cos থিটা দাও বা 0 sin থিটা দাও, এটা তোমার খুশি, 0ই হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 0। যারা যারা এ বলেছো তারা বাস, আর যারা যারা ডি বলেছো তারা পাস। ওকে 0। ভাই জি প্রাইম 0 হলে তো ভাই জি প্রাইম sin থিটাও 0, তাই না? এটা তো কমন সেন্স। যারা এ বলেছো তারা সেম, আফরিন সেম। ওকে, সো এবার দেখো এটা একটা লিফটের কনসেপ্টের সাথে মিলিত একটা কোয়েশ্চেন। একটা 70 কেজি ভরের জায়েদ খান বলতে আমাদের সাজ্জাদ ভাইয়া চিন্তা করতে পারো, তার ভর 70 কেজি, সাপোজ যদিও 80 কেজি তার ভর, তারপর আমরা ধরে নিচ্ছি 70 কেজি, তাকে আমরা একটু অঙ্কের খাতিরে স্লিম বানায় দিলাম। তো কোন সিলিং থেকে ঝুলানো দড়ি বেয়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠতেছে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠতেছে। দড়িতে প্রযুক্ত টান বলের মান কত? খেয়াল করো ঘটনাটা কি আসলে। এই যে এইখানে একটা সিলিং আছে, সিলিং বুঝো তো, মানে ছাদ। এই ছাদ থেকে একটা দড়ি ঝুলানো আছে, এই হচ্ছে সেই দড়ি। ওকে, এই দড়ি বেয়ে আমাদের যে গরিবের জায়েদ খান, সেই গরিবের জায়েদ খান মনে করো এই যে দড়ি বেয়ে পাঞ্জা মেরে দড়িটা বেয়ে উপরে উঠতেছে। ওকে, দড়ি বেয়ে বেয়ে সে উপরে উঠতেছে। তো এই যে জায়েদ খান কত ত্বরণে উপরে উঠতেছে? কত ত্বরণে উপরে উঠতেছে? এ ত্বরণে। এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই ত্বরণে সে উপরে উঠতেছে। প্রশ্ন হচ্ছে দড়িতে প্রযুক্ত টান বলের মান কত? তোমরা নিশ্চয়ই জানো, তোমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রামে পড়িয়েছি যে এই যে দড়ি যখন এইভাবে আসে, দড়িতে দুইটা টান প্রযুক্ত হয়। একটা টান হবে এই যে এই সিলিং এর উপর, সেটা আমার দরকার নাই। আরেকটা টান হচ্ছে এই ব্যক্তির উপর এই দিকে, তাই না? এটা হচ্ছে আমাদের টি, আর এদিকে একটা টি হবে, বাট ওইটা আমাদের প্রয়োজন নাই। তো চিন্তা করো, আচ্ছা তোমাদের যদি দেখাই এইটি বা এই টান বলটা কার উপর কাজ করে? যারা বলবা দড়ির উপর, তাদেরকে কিন্তু খবর আছে দড়ির উপর কোনো বল নাই, দড়ির ভর শূন্য। তাহলে অ্যাকচুয়ালি এই যে টান বলটা কাজ করতেছে সিলিং এর উপর, আর এই টান বলটা কাজ করতেছে এই ব্যক্তির উপর। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, যে দুইটা টান ক্রিয়াশীল হয়, একটা টান ক্রিয়া করে সিলিং এর উপর, আর একটা টান ক্রিয়া করে ব্যক্তির উপর। এখন আমার সিলিং নিয়ে কোনো কাজ নাই, আমার ব্যক্তি নিয়ে কাজ। তাহলে ব্যক্তির উপর এই টানটা ক্রিয়াশীল। একই সাথে ব্যক্তির ওজন আছে কোন দিকে? ওজন আছে ব্যক্তির খাড়া নিচের দিকে। এবার আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে চাই, এই হচ্ছে আমাদের ব্যক্তি জায়েদ খান। এই ব্যক্তির উপর উপরের দিকে কাজ করে টান টি, আর নিচের দিকে কাজ করতেছে এমজি। এবার বলো প্রশ্নে কি বলে দিছে? দড়ি বেয়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠতেছে। ব্যক্তির উপর দুইটা বলই আছে, এই দুইটা বলই আছে। ব্যক্তির উপর অনলি দুইটা ফোর্স আছে, আর এই দুই ফোর্সের ক্রিয়ায় ব্যক্তি যাচ্ছে এই দিকে, এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। এবার ভাইয়া আমরা কি লব্ধি বলের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো নাকি পারবো না? অবশ্যই পারা উচিত। ব্যক্তির উপর ক্রিয়াশীল হচ্ছে দুইটা বল। এই এখানে বলো টান কত? এবার তোমরাই উত্তর দিয়ে দাও, এখানে টান বলটা কত? তোমরাই বলে দাও টান বলটা কত? সব কি ঠিকঠাক? আচ্ছা তোমরা উত্তর দাও, টান বলটা কত? এখানে টান বলের মানটা কত? উত্তর দাও। এখানে টান বলের মান কত? আচ্ছা শফিকুল অলরেডি উত্তর দিয়ে দিচ্ছে। দেখো ভাই কেমনে চিন্তা করবা, এটা বস্তুর উপর দুইটা বল, একটা টি নিচে দিকে এমজি। তাহলে এই টি এর মান কত? দেখো এই দুই বলের ক্রিয়ায় ব্যক্তি কিন্তু উপরেই উঠতেছে এ ত্বরণে। তাহলে আমরা লিখতে পারি এখানে নিট বল উপরে টি নিচে এমজি, টি মাইনাস এমজি সমান ভর ইনটু ত্বরণ। সুতরাং আমাদের টানের মান হবে এমজি প্লাস এম এ। তো এই হচ্ছে টানের মান, ক্যালকুলেট করে অ্যান্সারটা বলে ফেলো, এমজি প্লাস এম এ। ডান। এরপরে দেখো এই কোয়েশ্চেনটা সবাই একটু তুলো, এবং কোয়েশ্চেনটা আমরা একটু পড়তে থাকি। সবাই তুলে ফেলো কোয়েশ্চেনটা। একটি 20 কেজি ভরের বানর কোন সিলিং থেকে ঝুলানো দড়ি বেয়ে সর্বোচ্চ কত ত্বরণে উপরে উঠবে? দড়িটি সর্বোচ্চ টান 256 নিউটন।
তো দেখো ঘটনাটা হচ্ছে এরকম, সিলিং আমরা আবার অঙ্কন করবো, হচ্ছে সিলিং। তো এই সিলিং এ একটা দড়ি ঝুলানো আছে, সিলিং এ কি ঝুলানো আছে? দড়ি। এই হচ্ছে দড়িটা, ওকে। তো এই দড়ি বেয়ে একটা 20 কেজি ভরের বানর, এই মনে করো একটা হলুদ কালার বানর দিই, হচ্ছে হলুদ কালার বানর, হ্যাঁ 20 কেজি ভরের একটা বানর এই দড়ি বেয়ে উপরে উঠতেছে। তো প্রশ্ন হলো সর্বোচ্চ কত ত্বরণে উপরে উঠবে? সর্বোচ্চ কত ত্বরণে উপরে উঠবে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এবং বলেই দিছে দড়িটি সর্বোচ্চ এত টান সহ্য করে, 256 টান সহ্য করে, তারপরে দড়িটা ছিঁড়ে যাবে, তাই না? তো আমরা জানি এদিকে একটা টান, এদিকে একটা টান, এই টানটা বানরের উপর টি, এই টি ম্যাক্স বা ম্যাক্সিমাম টান হচ্ছে 256 নিউটন, 256 নিউটন, তাই না? এটা হচ্ছে সর্বোচ্চ টান 256। তো সর্বোচ্চ টানে বানরের ত্বরণ কত হয় সেটাই আমরা দেখব। তো ভাই বানরের ওজন কত? mg। আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি বানরের জন্য, এই হচ্ছে আমাদের বানর মশাই, এই যে লেজ, তো এই বানর মশাই হচ্ছে উপরে উঠতেছে। তো এই বানরের উপর নিচের দিকে কাজ করে mg আর উপরের দিকে কাজ করে টান টি। তো সর্বোচ্চ কত ত্বরণ উঠতে পারবে, তখন সর্বোচ্চ টান ইউজ করব আমরা। আমরা এক্ষেত্রে লিখতে পারি যে সর্বোচ্চ টান টি ম্যাক্স মাইনাস mg ইজ ইকুয়াল টু ma। তো এখান থেকে আমরা সর্বোচ্চ ত্বরণের মান বা a এর মানটা বের করব, যেহেতু টি ম্যাক্স ইউজ করতেছো তাহলে a এর মানটাও ম্যাক্সিমামই আসবে। তাহলে a আসবে টি ম্যাক্স মানে 256 মাইনাস mg, টি ম্যাক্স মাইনাস mg কত? 20 ইন্টু 9.8 ডিভাইডেড বাই m হচ্ছে 20। ক্যালকুলেট করে ফেলি, তাহলে আমরা পেয়ে যাব বানরটা ম্যাক্সিমাম কত ত্বরণে উপরে উঠতে পারবে। 20 ইন্টু 9.8, এটা বিয়োগ যাবে 256 থেকে, 256 মাইনাস 196 ডিভাইড বাই 20, তাহলে আমরা পাচ্ছি বানরের সর্বোচ্চ ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। দিস ইজ আওয়ার অ্যান্সার। সবাই উত্তর দিয়েছো, ভেরি গুড। তাহলে বানরটার সর্বোচ্চ ত্বরণ হলো, মানে সর্বোচ্চ এই ত্বরণে উঠতে পারবে। এর চেয়ে বেশি ত্বরণ উঠতে গেলে টি ম্যাক্স মানে সুতার টানটা 256 চেয়ে বেশি দরকার পড়বে, তখন সুতাটা ছিঁড়ে যাবে, কারণ সুতা সর্বোচ্চ এই টানটাই সহ্য করতে পারে। নেক্সট, ওকে। সো আমাদের লিফটের টপিক শেষ, দড়ির টান রিলেটেড টপিক শেষ। এবার আমরা চলে আসি পুলি এবং কপি কলে। সো এই যে এখন পর্যন্ত যে কটা টপিক পড়ানো হয়েছে সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও যে হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। তাহলে আমরা পুলি এবং কপি কল একদম ফুল স্পিডে শুরু করব। পুলি এবং কপি কল কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক এই নিউটনিয়ান বলবিদ্যার, ওকে। আমিম কখন? হ্যাঁ ওকে, সো ক্লিয়ার। নেক্সট, আচ্ছা পুলি ও কপি কল। অলরেডি এই পুলি এবং কপি কল নিয়ে তোমরা কিছুটা আইডিয়া পেয়েছো। তারপর আমরা একটু তা অঙ্কন করার চেষ্টা করি, একদম ফুল ক্লিয়ারিং আইডিয়া। এখন খালি যে টপিকটা এটা পুরোটা এই পুলি এবং কপি কল নিয়েই। তো এই যে পুলিটা আমরা একটা সুন্দর আমার মতো সবাই ড্র করো। এখানে আমরা একটা পুলি অঙ্কন করব। পুলি আসলে কি জিনিস? এই যে এই জিনিসটাকে বলা হয় পুলি। তো সুন্দর করে ড্র করলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, তাই আমরা সুন্দর করে ড্র করব। এখানে এই যে পুলিটা এইভাবে ঝুলানো, ওকে। এবার এই পুলির দুই পাশে দুইটা ভর, এই পুলিগুলো কিন্তু ঘর্ষণহীন পুলি, ওকে। মনে রাখতে হবে এগুলো কেমন? ঘর্ষণহীন। তো এই পাশে একটা ভর এবং এই পাশে আরেকটা ভর, এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে, ভর। তো এই যে ভর দুইটা এইভাবে ঝুলানো আছে, আমি অন্য কালার দিই সুতার, এই মনে করো ভর দুইটা এইভাবে ঝুলানো আছে। ঠিক আছে, ওকে। তো এই পুলিটা সবাই একটু অঙ্কন করো। তো এই যে এটার ভর হচ্ছে m2 আর এই বড়টার ভর মনে করো m1। তো আমি মূলত এখনকার যে প্রবলেমগুলো সলভ করব পুলি কপি কল নিয়ে, এখানে আমরা বের করব বস্তুদ্বয় কত ত্বরণে পড়ে, বস্তুর যুক্ত ত্বরণ। কি বের করব? বস্তুদ্বয়ের যুক্ত ত্বরণ। সবাই একটু স্টার দিয়ে লিখো। আমাদের মূল টার্গেট এখন যুক্ত ত্বরণ, যুক্ত ত্বরণ।
যুক্ত ত্বরণ বা সিস্টেমের ত্বরণ বা সিস্টেম এর ত্বরণ বের করা, সিস্টেমের ত্বরণ, এই জিনিসগুলো আমরা এখন বের করা শিখবো। ওকে, তো ভাই তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যখন কয়েকটা বস্তু একজনের সাথে আরেকজন কানেক্টেড থাকে, একদম ডিরেক্টলি কানেক্টেড, তখন ওর ত্বরণ যা হয় ওর ত্বরণ তাই হয়। দেখো আমরা মনে করো এই কলমটা দ্বারা দুইটা হাত কানেক্টেড, ও যে বেগে যাচ্ছে বা ওর বেগের পরিবর্তন যেভাবে হচ্ছে, আমার এই হাতের বেগের পরিবর্তন কিন্তু সেভাবেই হচ্ছে। তার মানে এই হাতের ত্বরণ যা, এই হাতের ত্বরণ কিন্তু তাই। এটাকেই বলা হয় যুক্ত ত্বরণ বা সিস্টেমের ত্বরণ। সহজ বাংলা কথায় অনেকগুলো বস্তু যদি কানেক্টেড থাকে তারা কিন্তু যুক্ত ত্বরণে যাবে, যেটাকে আমরা সিস্টেমের ত্বরণ বলি, বা প্রত্যেকের আলাদা আলাদা ত্বরণ যা, পুরোটা ত্বরণ কিন্তু তাই। তো আমাদের টার্গেট হচ্ছে এই প্রত্যেকটা পুলি কপিকল চিত্রে যুক্ত ত্বরণটা হিসাব করা। ওকে, তো রেডি। তো প্রথমেই এখানে আমরা যুক্ত ত্বরণ বের করতে চাই। নরমালি এই পুলিটা হচ্ছে ঘর্ষণহীন, মনে রাখতে হবে এই পুলিটা ঘর্ষণহীন, পুলি হচ্ছে ঘর্ষণহীন, পুলি ঘর্ষণহীন। আমাদের সিলেবাসে এই ঘর্ষণহীন পুলি নিয়েই আলোচনা, ঠিক আছে? তো ঘর্ষণহীন পুলি। তো সহজ কথা, তুমি ফ্রি বডি ডায়াগ্রামে যা যা লাগে তা এঁকে ফেলো। প্রথম কথা বলো তো এই জিনিসটা কোন দিকে মুভ করবে? এটা ভারী, এটা হালকা, তাহলে অ্যাকচুয়ালি এটা এইভাবে ঘুরে পড়ে যাবে না? এটা ভারী দেখতেই পাচ্ছ, আর এটা হালকা, তাহলে অ্যাকচুয়ালি এটা উপরের দিকে উঠবে, এটা উপরের দিকে উঠবে, আর এটা নিচের দিকে নামবে, তাই না? এবং ঘুরে পড়ে যাবে। তো আমি যদি বলি এটা এ ত্বরণে উপরে উঠে, তাহলে এটা এ ত্বরণেই নিচে নামবে। আমাদের এই ত্বরণটাই বের করতে হবে, ত্বরণ বের করতে হবে, দড়িতে সুতার টান বের করতে হবে। সেই ত্বরণটা কত? এই ত্বরণটাই হচ্ছে সিস্টেমের ত্বরণ বা যুক্ত ত্বরণ। তো এবার এর জন্য আমরা প্রথমত ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। আমরা অলরেডি এগুলো পারি। কি পারি? প্রথম কথা, ফ্রি বডি ডায়াগ্রামে সবার প্রথম স্টার্ট করবা ওজন দিয়ে। কি দিয়ে? ওজন দিয়ে বাবা, ওজন। এই যে M1G, এই ওজনটা নিচের দিকে, আর এটার M2G নিচের দিকে। এরপরে দড়ি দেখো, এই যে দড়িটা, আমরা জানি দড়িতে টান কাজ করে জোড়ায় জোড়ায়, তাই না? তাহলে এই দড়িতে এদিকে টান কাজ করবে T, এদিকেও টান কাজ করবে T। টানগুলো একসাথে নিয়ে আসতে চাই। বডি কিন্তু দুইটা, তোমরা আবার ভাবো না ভাই এটা আলাদা বডি, না। এই যে দেখো একটা দড়ি, দুইটা বস্তুকে কানেক্টেড, এরা কাছাকাছি আনতে চাইবে। এই দড়ি চাইবে দুইটাকে কাছাকাছি নিয়ে আসো। দড়ি হচ্ছে পুল ফোর্স, কাছে আসার ফোর্স। তাহলে এই বস্তু আর এই বস্তুকে কাছাকাছি আনার জন্য টান এদিকে কাজ করবে, তাই না? T। এখন কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেছে। দুইটা বস্তুর মধ্যে যেই কয়টা বল M1G T, M2G T সবই পেয়ে গেছি। তো এটা পুরোটা ঘুরে কিন্তু এইদিকে পড়বে, তাই না? এ ত্বরণে পড়বে, সাপোজ পুরোটা আমাদের এ ত্বরণে পড়বে। তাহলে আমরা এখন একটা একটা করে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। দেখো এটা হচ্ছে আমাদের M1G, আর তার উপর কাজ করতেছে T, আর এটা কোন দিকে নামতেছে? এটা নামতেছে এইদিকে এ ত্বরণে। তাহলে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি M1G মাইনাস T সমান হচ্ছে M1A। সমীকরণ নাম্বার দাও 1। সমীকরণ নাম্বার হচ্ছে আমাদের 1, তাই না? এবার দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে দেখো, দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে দ্বিতীয় বস্তু ছোট বস্তু, ছোট বস্তুর উপর নিচের দিকে কাজ করে M2G, উপরের দিকে কাজ করে সুতার টান T। বলো বস্তুটা কোন দিকে যায়? এটা নিচে নামলে অবশ্যই এটা উপরের দিকে উঠবে, স্বাভাবিক। কত ত্বরণে উঠবে? এ ত্বরণেই উঠবে। তাহলে এটা এইদিকে এ ত্বরণে উঠে, তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি? এটার জন্য আমরা লিখতে পারবো উপরের দিকে যেহেতু উঠে, এটার জন্য লিখতে পারবো T মাইনাস M2G সমান M2A, সমান M2A। সমীকরণ নাম্বার দিলাম আমি 2। এই পর্যন্ত কি বুঝছো? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম দুইটার, তারপরে দুইটার উপর বলের চেক করলাম, বলের সূত্র লিখলাম, বলের ইকুয়েশন লিখলাম। এই পর্যন্ত তো সবার বোঝার কথা। আমাদের টার্গেট হচ্ছে যুক্ত ত্বরণ মানে এ বের করা। তো এই দুইটা সমীকরণ যদি তুমি যোগ করো, দেখো আমরা যদি 1 নং এবং 2 নং যোগ করি, লিখো সবাই। আমরা যদি 1 এবং 2 নং সমীকরণ যোগ করে দেই, 1 নং প্লাস 2 নং সমীকরণ যদি যোগ করে দেই, তাহলে 1 নং সমীকরণ হচ্ছে M1G মাইনাস T সমান M1A, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে T মাইনাস M2G সমান M2A। তো তুমি যদি এটা যোগ করো, T কাটা, G কমন নিলে M1 মাইনাস M2, আর A কমন নিলে এই পাশে যদি আমরা A কমন নেই তাহলে আমরা পাবো M1 প্লাস M2। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে
ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে যুক্ত ত্বরণ এ বের করা, তাই না? আমাদের টার্গেট হলো এ বের করা। তাহলে এখান থেকে আমরা এ এর মানটা কত পাবো? এই যে প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা ত্বরণ বা যুক্ত ত্বরণ, একই কথা, সিস্টেমের ত্বরণ। তাহলে এই এ হবে m1 মাইনাস m2 ইন্টু জি ডিভাইডেড বাই m1 প্লাস m2। একদম সহজে মনে রাখার মতো একটা সুন্দর ফর্মুলা, তাই না? একদম সহজে মনে রাখা যাবে ফর্মুলা, যে পুলির উপর দুইটা ভিন্ন ভরের বস্তু যদি কানেক্টেড থাকে তাদের প্রত্যেকের ত্বরণ বা সিস্টেমের ত্বরণ এ হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা দিয়ে ডাইরেক্ট পরীক্ষায় কোয়েশ্চেন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে কোয়েশ্চেন আসছে এটা দিয়ে। ইভেন তোমাদেরও আসবে এমসিকিউতে, বোর্ড এমসিকিউতে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন এটা দিয়ে আসে। তাহলে আমরা বলতে পারি যে এখানে ওর ত্বরণ কত? m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু জি। আমি যদি বলি ওর ত্বরণ কত, একই ত্বরণ, দুইটা ত্বরণ একই, একটা এই ত্বরণে উঠবে আর একটা এই ত্বরণে নামবে, বুঝছো তো? একটা উঠবে একটা নামবে, বাট ত্বরণের মান কি সেম। আমরা কি সবাই ক্লিয়ার? কমেন্টে জানাতে পারো। तुझे सलाम। ওকে, সো এবার আমরা এখানে যে দড়ির টান, এখানে কত টান কাজ করেছে সেই টানটা বের করতে চাই। এবার আমরা দড়ির টান বা ফ্রি বডি ডায়াগ্রাম পারলে এগুলো কোনো ব্যাপারই না, প্রত্যেকটা বডি আলাদা করে রেখেছি, প্রত্যেকটা বডির জন্য দুইটা ফর্মুলা, তারপরে যোগ বিয়োগ, শেষ। সেম কাহিনী আমরা বারবার করব। এবার আমাকে যদি বলে এই দড়ির টান কত, সিস্টেমের ত্বরণ বের করলাম, এবার সুতার টান বের করতে চাচ্ছি। তো যে কোনো একটা সমীকরণে, এই যে একটা দুইটা সমীকরণ তোমার হাতে আছে, যে কোনো সমীকরণে তুমি এ এর মান বসাও, লিখো যে কোনো সমীকরণে তোমার মনের খুশি, যে কোনো সমীকরণে এ এর মান বসাই। তোমার মনের খুশি মতো যে কোনো একটা সমীকরণ চুজ করে এখানে এর মান বসাও। আমার মন চাইলো আমি এটাই চুজ করি, টি। টি মাইনাস m2g ইজ ইকুয়াল টু m2a। এর মানটা কত? এর মান ছিল m1 মাইনাস m2, আর এখানে ছিল m1 প্লাস m2, আর উপরে হচ্ছে g। তাহলে আমরা টি বের করতে চাই, বা টি সমান হচ্ছে m2g টা ওই পাশে চলে যাবে, m2g প্লাস এখানে লসাগু করে ফেলি m1 m2, লসাগু না, এই m2 টা ভিতরে গুণ দিয়ে দাও, m2 ইনটু g পুরোটাই গুণ দিয়ে দাও। m2 এর সাথে m1 গুণ দিলে হবে m1 m2g প্লাসে মাইনাসে মাইনাস m2 স্কয়ার g, m2 স্কয়ার m2 স্কয়ার g। আমাদের এখানে লেখাটা আসতেছে না, আমি একটু এখানে ছোট করে রাখি, মাইনাসের m2 স্কয়ার g, বুঝছো তো? এই যে এই m2 আর g এই ব্র্যাকেটের ভিতরে m1 মাইনাস m2 এর সাথে গুণ করে দিলাম জাস্ট। এরপর লসাগু করো, বা t ইজ ইকুয়াল টু হচ্ছে লসাগু হলো m1 প্লাস m2, রাইট? এবার এই জিনিসটা এই লসাগুর সাথে গুণ হয়ে যাবে না? যদি এটাকে উপরে লিখতে চাই, আমরা জানি m1 এর সাথে এই m2g গুণ হলে m1 m2g থাকবে, প্লাসে প্লাসে প্লাস m2 m2 গুণ হলে m2 স্কয়ার g, আর এই যে এই জিনিসটা তো আছেই, প্লাস প্লাসের m1 m2g আর এখানে মাইনাসের এটা আছে m2 স্কয়ার g, রাইট? দেখো প্লাসের m2 স্কয়ার g আর মাইনাসের m2 স্কয়ার g কাটাকাটি, এটা m1 m2g, এটাও m1 m2g। তাহলে একটা m1 m2g আরেকটা m1 m2g এর সাথে যোগ হলে হয় দুইটা m1 m2g। সুতরাং আমরা দেখো t এর মানটা কত পাচ্ছি, t হবে 2 m1 m2 divided by m1 plus m2 into g, and this is our formula, সুতার টান, পুলিতে সুতার টান t বা দড়ির টান, t is equal to 2 m1 m2 divided by m1 plus m2 into g। এগুলো দিয়ে ছোট ছোট এমসিকিউ আসবে, জিনিসটা কিন্তু মজার। তাহলে আমরা কি পাইলাম? আমরা পেলাম দুইটা যুক্ত বস্তু যদি পুলিতে ঝুলানো থাকে, প্রত্যেকটা ত্বরণ হচ্ছে a is equal to m1 minus m2 divided by m1 plus m2 into g। আর এখানে যে দড়িতে টানটা সৃষ্টি হয় সেই টানটা হলো 2 m1 m2 divided by m1 plus m2 into g। দড়িতে টান
এইবার এখানে লাস্ট যে ফর্মুলাটা পুলি কপি কলের, সেটা হচ্ছে সবাই আমার হাতের দিকে খেয়াল করো, যে দেখো এই যে টি, এই টি দুইটা বস্তুর উপর কাজ করে। তো একই সাথে সিমিলার একটা ফোর্স এদিকে কাজ করবে না, যেই কাজটা সিলিং এর উপর কাজ করে বা পুলির উপর কাজ করে, পুলির উপর বল, যেটাকে আমরা বলতে পারি এফ, বা এই যে এই দড়িতে বল এফ বলতে পারি না, কারণ হচ্ছে এই টি এর ঠিক এই যে এটাও টি, তাহলে এই দড়িতেও এদিকে একটা বল কাজ করবে, তাই না? দেখো এদিকে দেখো, অথবা তুমি যদি এটা নিয়ে একটু কনফিউজ থাকো, আমি ডিলিট করে দিচ্ছি। দেখো তোমরা নিশ্চয়ই জানো, এই যে দেখো এখানে ঘটনা কি ঘটে, এদিকে একটা টি কাজ করে, এদিকে একটা টি কাজ করে, এটা হচ্ছে পুলির উপর, আর এই দুইটা হচ্ছে বস্তুর উপর। তো পুলির উপর মোট কয়টা টি কাজ করে? 2টা টি। এটাকে বলা হয় পুলির উপর মোট চাপ, এটাকে বলা হয় বাংলায় বলে পুলির উপর মোট চাপ, মূলত চাপ না, মোট বল বলো। পুলির উপর মোট বল, এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করবো। এফ হচ্ছে 2টা টি এর সমান, তাহলে 2টা টি, 2 ইন্টু টি মানে কত, 2m1 m2 ইন্টু জি ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে অ্যাকচুয়ালি এটা আসতেছে 2 দুগুণে 4, 4m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। শেষ। তাহলে আমাদের সর্বমোট 3টা ফর্মুলা, একটা হচ্ছে পুলির উপর মোট বল 2টি, আর সুতার টান অনলি টি, সুতার টান বা দড়ির টান বল বা এখানে টান বল টি সমান হচ্ছে 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এরপরে যেটা শিখলাম সেটা হচ্ছে ত্বরণ, পুলিতে ত্বরণ m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি, যুক্ত ত্বরণ। তো এই হচ্ছে 3টা ফর্মুলা, প্রত্যেকটা আমরা ডেরাইভ করে ফেললাম। সবাই ক্লিয়ার কিনা কমেন্টে জানাও যে হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। এগুলো দিয়ে ম্যাথমেটিক্স দিলে পারবো তো নাকি? পুলির উপর মোট বল হচ্ছে সবুজটা, দড়ির টান হচ্ছে সাদাটা, আর যুক্ত ত্বরণ হচ্ছে এই ইয়েলোটা। পুলি আমাদের ডান, একদমই সোজা, কঠিন কিছুই না। পুলি থেকে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে সমীকরণ, আর এই 2টা সমীকরণ সমাধান করেই বাকি সবকিছু আমরা পেয়ে গেলাম। এবার দেখো পুলির আরেকটা টাইপ। সো আমি যদি সেম এখানে বলি, এখানেও সেম কোয়েশ্চেন কিন্তু সেম। কি কোয়েশ্চেন? যুক্ত ত্বরণ মানে যুক্ত ত্বরণ মানে প্রত্যেকেরই ত্বরণ, সেম কথাই, মানে ও যে ত্বরণে যাবে ও সেই ত্বরণেই যাবে, যেহেতু যুক্ত ত্বরণ এবং দড়ির টান বের করো, দড়ির টান, এই 2টা জিনিস আমরা হিসাব করতে চাচ্ছি। আমি যুক্ত ত্বরণটা মানে এই 2টা জিনিস বের করার জন্য আমাদের 2টা সমীকরণ লাগবে। 2টা সমীকরণ সমাধান করলেই আমরা যুক্ত ত্বরণ এবং দড়ির উপর টান পেয়ে যাব। তো লেটস স্টার্ট। তো ভাই এগুলো নতুন করে পড়ানোর কিছুই নেই, অলরেডি সবাই পারবা। আইডি কেমনে পারবা দেখাই তোমাকে। প্রথম কথা, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। কি আঁকবো? ফ্রি বডি ডায়াগ্রাম। তো প্রথমে এই সুতাটা দেখতে পাচ্ছ, এই সুতাটা ওরে এদিকে টানবে টি বলে, ওরে এদিকে টানবে টি বলে, আমরা এটা জানি। পুল কাছে আসার ফোর্স, ওই দুইটাকে কাছে নিয়ে আসতে চাইবে। এখন ভাই এখানে তো প্রতিক্রিয়া বল দিয়ে কোনো লাভ নাই। আমি যদি বলি যে না এই বরাবর প্রতিক্রিয়া বল আঁকবো, এই প্রতিক্রিয়া বল দিয়ে কোনো লাভ নাই। আমার বের করতে হবে যুক্ত ত্বরণ এবং সুতার টান। সো আমার এই বরাবর বলগুলো লাগবে। এই বরাবর বল আমি জানি, এই কোণটা বিটা হলে এই m2 ভরের বস্তুটার এই দিকে বল কত হবে আমরা জানি, m2g sin বিটা, তাই না? এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় তাহলে এই m2 ভরের বস্তুটার এই বরাবর ফোর্স হচ্ছে m2g sin বিটা। একইভাবে এই অ্যাঙ্গেলটা যেহেতু আলফা, তার মানে এই দিকে ক্রিয়াশীল বল হচ্ছে m1g sin আলফা। আমরা কিন্তু এগুলো জানি যে থিটা কোণে হেলানো তলে একটা বস্তুর এই দিকে কত বল কাজ করে, mg sin থিটা, জানি তো, এটা থেকে আসছে এটা। তাহলে m2 ভরের বস্তুটার এই দিকে একটা বল কাজ করতেছে m2 sin বিটা, আর এইদিকে m1 ভরের বস্তুটার এদিকে বল কাজ করতেছে m1g sin আলফা। এবার আমরা ধরে নিচ্ছি m1টা বড়, আমরা ধরে নিচ্ছি এখানে কোশ্চেনই দেওয়া থাকবে m1 is greater than m2, তাহলে পুরো জিনিসটা কোন দিকে যাবে?
এই পুরো জিনিসটা কোন দিকে মুভ করবে বলো? এই পুরো জিনিসটা মুভ করবে বড়টার দিকে, এই যে এই দিকে। তাহলে আমরা একটু ছোট্ট করে তীর চিহ্ন দিই যে অ্যাকচুয়ালি যে যুক্ত ত্বরণ সেই ত্বরণটা হবে এই দিকে, কারণ পুরো জিনিসটা এইভাবে পড়বে, দুইটা কানেক্টেড, এটা বড় এটা ছোট হলে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে পড়বে। ওকে, পুরো জিনিসটা এইভাবে পড়বে। মনে করো এই যে এখানে লিখে দিছি m1 ইজ গ্রেটার দেন m2, তাহলে এই যে এই অ্যাক্সিলারেশনটা বের করতে হবে। তো এখন আমরা ফ্রি বডি ডায়াগ্রামে চলে যাব। ফ্রি বডি ডায়াগ্রামটা কি? এখানে একটা বস্তু এবং এইখানে আরেকটা বস্তু। তো এইদিকে কাজ করতেছে ভাই m1 g sin আলফা আর এই sin আলফা, আর এদিকে কাজ করতেছে t। একই কথা, এদিকে কাজ করতেছে m2g sin বিটা আর এদিকে কাজ করতেছে t। তাহলে ভাই এদের ত্বরণ কি আমরা বের করতে পারবো না? আমরা তো এতটাও নসু না, আমরা এদের ত্বরণ মরণ সবই বের করতে পারবো। কেমনে? দেখো এইটার জন্য সমীকরণ, এটা যাচ্ছে উপরের দিকে, এটা যাচ্ছে উপরের দিকে, আর এটা নামবে নিচের দিকে, তাই না? এটা a, এটাও a। উপরের দিকে যাও মানে t বড়, তাহলে আমরা লিখতে পারি t মাইনাস m2g sin বিটা সমান হচ্ছে m2 ইন্টু a, যত বলে যাচ্ছে m2 ইন্টু a। 2 নম্বর সমীকরণ দেখো, 2 নম্বরটা এদিকে নামতেছে, তাহলে কে বড়? m1g sin আলফা বড়, কে বিয়োগ যাবে সুতার টান সমান হবে m1 ইন্টু a। সমাধান করলে আমরা a এর মানটা পেয়ে যাব। যোগ করে দাও, দুইটা সমীকরণ যোগ করে দাও, যোগ করলে এই টি কাটা চলে যাবে, এখানে থাকবে m1g sin আলফা মাইনাসের m2g sin বিটা, আর এখান থেকে আমরা m1a প্লাস m2a, এখান থেকে a কমন নিলে আমরা পাবো m1 প্লাস m2, রাইট? তাহলে আমাদের ত্বরণের মানটা কত হবে? সুতরাং আমাদের যুক্ত ত্বরণের মান হচ্ছে m1 g কমন নিলে sin আলফা, সরি m1 g কেন কমন যাবে, এখানে তো অনলি g কমন যাবে, g কমন নিলে m1 sin আলফা মাইনাস m2 sin বিটা ডিভাইডেড বাই m1 প্লাস m2। দিস ইজ দ্য ইকুয়েশন। ওকে, সো এই ইকুয়েশনটা আসলে আমি আগে থেকেই বলে দিতে পারতাম। অ্যাকচুয়ালি দেখো এই যে আগের যে সমীকরণটা, এখানে যে ত্বরণ বের করতেছো, ত্বরণের ক্ষেত্রে m1 মাইনাস m2 ইন্টু g ডিভাইডেড বাই মোট ভর। এখানেও সেম কথা, দেখো তো এখানে এই দিকে যেই বল আর এই দিকে যেই বল, বড় বল থেকে ছোটটা বিয়োগ করব, m1g sin আলফা মাইনাস m2g sin বিটা ডিভাইডেড বাই মোট বল, মোট ভর। তাই পারবো? সবাই আমরা পারবো। তাহলে এই হচ্ছে বস্তুটা যুক্ত ত্বরণ। এবার তোমাদের এইচডব্লিউটা লিখে নাও, এই ত্বরণের মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে সুতার টান বের করবা। তোমাদের এইচডব্লিউ স্পষ্ট করে লিখে নাও, সুতার টান বের করতেই হবে, সবার খাতা এটা যেন থাকে, সুতার টান টি বের করবা। এই দুইটা জিনিস যারা বের করতে পারবা তারা বস, সুতার টান টি বের করতে পারবা। নেক্সট, এবার এটা দেখো আমাদেরকে এটা হচ্ছে আরেকটা কুলিকপিকল সিস্টেমের মতো বলে দিছে। তো এইখানে আমাদের সেম কাজ করতে হবে, সিস্টেমের ত্বরণ বা যুক্ত ত্বরণ এবং সুতার টান বের করতে হবে। এখন এখানে সেম কাজটা করি, চলো। প্রথম কথা আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার জন্য সবার প্রথমে কাজ কি? সুতার মধ্যে টানটা এঁকে ফেলা, যে এইদিকে একটা টান কাজ করবে টি আর এইদিকে একটা টান কাজ করবে টি, কাছাকাছি আনতে চাইবে, তাই না? ডান। এবার এমজি আঁকবো। দেখো ভাই সবাই একটু খেয়াল করে দেখো, এই পোলাপাইন খেয়াল কর, এদিকে কাজ করে m1g, আর কোনো বল আছে নাই, এটা অ্যাটাচ না, এখানে অ্যাটাচ আছে। এদিকে প্রতিক্রিয়া বলের কোনো প্রয়োজন নেই, প্রতিক্রিয়া বল তার ত্বরণ ঘটায় না, এই প্রতিক্রিয়া বল তার বস্তুকে ত্বরণ ঘটাবে না, ত্বরণ ঘটাবে এই বলগুলো, যেহেতু এদিকে গতিশীল হবে। সেখানেও মনে রাখবা m1 ইজ গ্রেটার দেন m2। তাহলে পুরো সিস্টেমটা এইভাবে পড়বে গড়ায়া, তাই না? কত ত্বরণে পড়বে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। ভাই এটার এই পাশে কি কোনো বল আছে? নাই। তাহলে এই পাশে যেহেতু বল নাই, আমার কোনো কিছু রাখার দরকার নাই। তুমি বলতে পারো যে ভাইয়া ওরও তো ওজন আছে এইদিকে, বাট এই যে m2g, এই ওজনটা কি এই দিকের গতিতে কোনো ভূমিকা রাখে না, কারণ এই ওজনটা এই দিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো এই ওজনটা এই দিকের গতিতে কোনো ভূমিকা রাখে না, তাই এই ওজনটা আমাদের কোনো কাজে লাগবে না। এবার দুইটা ফ্রি বডি ডায়াগ্রাম খেয়াল করো, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু, এদিকে শুধুমাত্র টি কাজ করতেছে, আর এটা হচ্ছে প্রথম বস্তু, এদিকে কাজ করতেছে m1g, এদিকে কাজ করতেছে টি। ও এদিকে এ ত্বরণে যাচ্ছে, ও এদিকে এ ত্বরণে নামতেছে। সো দুইটার জন্য আমরা দুইটা সমীকরণ পাবো।
প্রথম কথা ওর উপর একমাত্র বল কে টি, কারণ mg এটার উপর কোনো কাজ করে না, তাই না? ওর উপর এইদিকে একমাত্র বল টি, তাহলে টি সমান আমরা লিখতে পারি ওর ভর কত m2, ত্বরণ কত a, সমীকরণ নাম্বার দিলাম আমি 1। আর ওর উপর কয়টা বল আছে? দুইটা, m1g আর t, তাহলে আমরা লিখতে পারি m1g মাইনাস t সমান সমান m1a, সমীকরণ নাম্বার দিলাম 2। দুইটা সমীকরণ যোগ করো, টি টি কাটা, তাহলে m1g ইজ ইকুয়াল টু a কমন নিলে m1 প্লাস m2। সুতরাং আমাদের a এর মান হচ্ছে m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2। দ্যাটস ইট। তো তোমাদের কাজ কি জানো? তোমাদের কাজ হচ্ছে সুতার টান বের করা। অবশ্যই এটা তো সুতার টান বের করতে হবেই না, এটাতে এমনিই বোঝা যায়। a এর মানটা 1 নং সমীকরণে বসাইলে দড়ির টানটা পেয়ে যাবে। এই সবাই পারবো এটা? এই এখন কি জিনিসগুলো মজা লাগতেছে না? সত্য করে বলবা, যারা বুঝতেছো তাদের কাছে মজা, যারা ফ্রি বডি ডায়াগ্রামে কোনো ঝামেলা করো নাই, ফাঁকিবাজি করো নাই, তাদের কাছে কিন্তু মজা লাগার কথাই। জিনিসগুলো ইন্টারেস্টিং না? এরপরে একটা দিব, দেখবা সেটাও পারবা, সেটাও মজা লাগবে। ক্লিয়ার? দেখো এই যে এবার এটা রেডি। তো প্রথম কথা সেম কাহিনী, পলিকপিক্যাল সিস্টেম একটা। এই সিস্টেমেও আমরা সিস্টেমের ত্বরণ আর দড়ির টান এই দুটো জিনিস বের করব। প্রতি ক্ষেত্রে সিস্টেমের ত্বরণ আর দড়ির টান। দেখো এবার খেয়াল করো, শুরু। প্রথমত আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এই কারণে আমরা ওজনগুলো আগে এঁকে দিই। এই যে m2, তাহলে এর ওজন m2g, ভালো করে দেখো, বারবার রাখবো না, m2g। এর ওজন কত? m1g। এখানেও m1 ইজ গ্রেটার দ্যান m2। তাহলে এই পুরো সিস্টেমটাকে এই দিকে গড়ায় গড়া পড়বে। দেখো ও যদি ভারী হয়, পুরোটা যদি ঘর্ষণহীন হয়, তাহলে ওর ভারের ঠেলায় সবকিছু উপরে উঠবে। তার মানে ও কিন্তু উপরে উঠবে এ ত্বরণে, ও কিন্তু সামনের দিকে যাবে এ ত্বরণে। এখানে যে m2টা আছে সেও কিন্তু সামনের দিকে যাবে এ ত্বরণে, আর ও তো এদিকে এ ত্বরণে নামতেছে। সো পুরোটা কিন্তু এইভাবে গতিশীল হবে। দেখো আমার হাতের দিকে তাকাও, এ পু ও পু, এইভাবে যাবে এ ত্বরণে প্রত্যেকটা। তো আমরা m1g m2g আঁকলাম, m1g, এটা তো m2 দাও, আচ্ছা এটা m3 দাও, এটার নাম দাও m3। তিনটা বস্তু, তাই না? তো ভাইয়া এটা কি m3g আঁকার দরকার আছে? গতির ক্ষেত্রে মানে m3g তো এখানে প্রতিক্রিয়া সৃষ্টি করে, বাট বস্তুটা তো এই তলে এই দিকে গতিশীল। তো গতির ক্ষেত্রে তো আর m3g কোনো ভূমিকা পালন করতেছে না, তো এখানে m3g আঁকার দরকার নাই। গতির ক্ষেত্রে খালি গতিপথটা দেখবা, এই পথে মানে এই পথে m3g এর কোনো কিন্তু ভূমিকা নাই। এই পথে m3g তো এইদিকে, এটা তো m3g, তো এটা 90 ডিগ্রি। তো অ্যাকচুয়ালি এই পথে m3g এর বা ওজনের কিন্তু কোনো ভূমিকা নাই। তো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার জন্য ফার্স্টে ওজনগুলো আঁকলাম, এবার আমরা দড়ির টানগুলো আঁকবো। খেয়াল করো, এইটা একটা বস্তু, এটা একটা বস্তু, আবার এইটা একটা বস্তু, এটা একটা বস্তু, দুইটা আলাদা আলাদা বস্তু। তার মানে দুই খণ্ড দড়ি আছে। দড়ি আছে কয় খণ্ড? 2 খণ্ড। আমরা বলছিলাম যে দড়ির যতগুলো অংশ প্রত্যেকটা অংশে হবে আলাদা আলাদা টান। তাহলে ভাই এদিকে টান মনে করে দিলাম আমি T1, এইদিকে মনে করে টান দিলাম আমি T1, তাহলে এটাও কত? T1। বুঝছো? আলাদা আলাদা টান প্রত্যেকটা অংশে। দেখো দুইটা বস্তুর মাঝে যতটুকু দড়ি আছে এখানে দুইটা টান, আবার দুইটা বস্তু মাঝে যতটুকু দড়ি আছে দুইটা টান হবে। তাহলে এই দেখো এই বস্তু আর এই বস্তু কি কাছে আসতে চাইবে, তাহলে এই যে এদিকে হবে T2, এটারও কাছে আনার জন্য এদিকে হবে T2। দড়ির টান আঁকা কি বুঝছো? টান তখনই বুঝবা যখনই মনে রাখবা এটা টান হলো পুল। টান হলো পুল, পুল মানে কাছে আসা। তার মানে টান কাজ কি? টানের কাজ হচ্ছে কাছে আসতে চাইবে, কাছে আসে। দেখো ও আর ও কাছে আসতে চাইবে, ও আর ও কাছে আসতে চাইবে, আর একটা দড়িতে টান একটাই। এগুলো বৈশিষ্ট্য আমি সেই প্রথম দিন লেখাইছিলাম ফ্রি বডি ডায়াগ্রামের। সেট ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা কিন্তু শেষ, FBD আঁকা শেষ। এবার ত্বরণের পালা, রেডি? এবার এই বেচারার দিকে তাকাও, 1 নাম্বারটার দিকে তাকাও। 1 নাম্বারটার দিকে তাকিয়ে তাকিয়ে বলো 1 নাম্বারের উপর কয়টা বল? 2টা বল। প্রথম বস্তু লিখো, সবাই লিখো, খালি সমীকরণ জন্ম দিব এখন আমরা। প্রথম বস্তুর উপর নিচের দিকে m1g, উপরের দিকে t, তাহলে m1g মাইনাস t সমান সমান হবে m1a, সমীকরণ নাম্বার দিলাম আমি 1। দ্বিতীয় বস্তু এই যে এটা 2 নাম্বার বস্তু, নিচের দিকে m2g, উপরের দিকে t2, তাহলে আচ্ছা এটা t1 দিতে হবে। তাহলে উপরের দিকে t2, নিচের দিকে m2g, জিতবে কে? t2ই জিতবে, কারণ বস্তু উপরে উঠতেছে, সমান হবে m2a, সমীকরণ নাম্বার দিলাম 2। এবার তৃতীয় বস্তু,
তৃতীয় বস্তুতে দুইজন টানতেছে, এদিকে একজন ওদিকে একজন, যাবে কোন দিকে? ওই দিকেই তো যাবে। তাহলে T1 বড় T2 ছোট, তাহলে আমরা লিখতে পারি তৃতীয় বস্তু, ও সরি এটা দ্বিতীয়, তৃতীয় বস্তুর জন্য লিখতে পারবো সামনের দিকে T1 পেছনের দিকে T2, কিন্তু সে যাচ্ছে M3A। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তিনটা সমীকরণ যদি বাংলা যোগ করো, দেখো T1 মাইনাসের T1 প্লাসের, T2 মাইনাসের T2 প্লাসের কাটাকাটি চলে যাবে, সবগুলোকে বাংলা যোগ করে দিছি। M1G মাইনাস M2G, M1G মাইনাস M2G এরকম থাকতেছে এই পাশে, আর কিছু থাকতেছে না যেহেতু মাইনাস। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে A কমন নিলে আমরা পাবো M1 প্লাস M2 প্লাস M3। সুতরাং আমাদের ত্বরণের মানটা চলে আসবে। সুতরাং আমাদের এই যুক্ত ত্বরণটা হবে M1 মাইনাস M2 ইন্টু G কমন নিয়ে নিছি উপর থেকে, ডিভাইডেড হচ্ছে মোট ভর M1 প্লাস M2 প্লাস M3। তো তোমাদের কাজ কি বলে দিতে হবে নতুন করে। তোমাদের HW হচ্ছে T1 আর T2 বের করা। তোমাদের HW এই সমীকরণগুলোতে A এর মান বসাইয়া T1 এবং T2 বের করবা, এটা তোমাদের কাজ। T1 এবং T2 বের করবা। আমরা কি ক্লিয়ার? এটুকু সবাই কমেন্টে জানাও যে হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। এখানেও দেখো সেম কাহিনী, অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই মোট ভর, এদিকে একটা অ্যাপ্লাইড ফোর্স ওদিকে একটা অ্যাপ্লাইড ফোর্স, M1G মাইনাস M2G উপর নিচে হচ্ছে মোট ভর M1 প্লাস M2 প্লাস M3। ওকে ক্লিয়ার। সো তোমাদের কাজ কিন্তু তোমাদের যে কাজটুকু দিয়েছি এই কাজটুকু কিন্তু করতে হবে, তাছাড়া কিন্তু গোল্লা। এবার এটা পুলি ও কপি কলের আরেকটা জিনিস দেখো। সো প্রথম কথা আবারও ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো। এটা তোমরা করো নাকি? এটা তোমরা করো, এটা তোমরা করতে পারবা না? বস্তু কাটা তিনটা, একটা দুইটা তিনটা। তো আমি টানগুলো এঁকে দিই, টানগুলো নিয়ে ভেজাল পড়ে। টান মানে ভাই দুইটা বস্তুকে কাছে আনতে চাইবে, এই দুইটাকে চিন্তা করলে এদিকে একটা টান এদিকে একটা টান, এটা T1 হলে এটাও T1। এই দুইটা বস্তু চিন্তা করলে এদিকে একটা টান T2, এদিকে একটা টান T2। তারপর অঙ্ক করবা, দেখো সবকিছু এদিকে মুভ করতেছে, তারপরে ও এদিকে নামবে, ও এদিকে আসবে, ও এদিকে আসবে। মনে রাখো এদিকে এক্সট্রা আরেকটা ফোর্স আছে, সেটা হচ্ছে M2G sin থিটা। এটারে ভুলা যায় না, M2G sin থিটা। এই যে ওর উপর এক্সট্রা আরেকটা জাস্ট ফোর্স আছে। তো এটা কি তোমরা করতে পারবা? এখান থেকে A বের করবা, এটা কি তোমরা করতে পারবা? বলো, তোমরা করতে পারলে এটা তোমাদের হাতে দিয়ে দিলাম, এটা তোমরা কমপ্লিট করবা বাসায়। এটা করতে পারলে বুঝবা যে এতক্ষণ পর্যন্ত যা শিখছো তা ঠিক আছে। এটার অ্যান্সারটা আমি লিখে দিই। এটার অ্যান্সার হচ্ছে M3G প্লাস M2G sin থিটা মাইনাস M1G। এ হচ্ছে M3G প্লাস M2G sin থিটা মাইনাস M1G ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। যারা যারা এটা বের করতে পারবা তারা আশা করি সবই পারবে। এই হচ্ছে এটার অ্যান্সার। ওকে ডান। এরপরে আচ্ছা এটাও তোমরা করবা HW, সেম প্রবলেম। HW থাকবে এই যে ত্বরণ এবং টান বের করতে বলছে আর কি, জাস্ট ভ্যালু দিয়েছে ত্বরণ এবং টান, এটা বের করব। সবাই বলো আগে এটা পারবো কিনা, এটা না পারলে আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা ওটা উত্তরটা লিখে নাও, ওইটা হচ্ছে উত্তর। সো এটা চেষ্টা করে উত্তরটা মিলানোর চেষ্টা করবা। এবার দেখো এটা পারবা সবাই বাচ্চারা, আন্নু বাচ্চুস এটা পারা যাবে সবার? উত্তর দাও, চিয়ার আপ। ক্লাস অনেক মজার যদি তুমি মনোযোগী হও, ক্লাস অনেক বোরিং যদি তুমি অমনোযোগী হও। তো ডিপেন্ড করতেছে তোমার উপর, তুমি কিভাবে ক্লাসটা করবা। আচ্ছা তো এটা হচ্ছে তোমাদের HW, এটাও করবা, এগুলো তোমাদের HW জন্য রেখেছি। নেক্সট এটা তোমার HW। দেখো জাস্ট একটু বলে দিই, এখানে হচ্ছে এই যে এদিকে 50 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে তাই না, যেটা যদি mg চিন্তা করো 2 × 9.8
মানে 19.6 নিউটন। এই বলের চেয়ে এই বলটা অনেক বেশি না? তাহলে এই যে এই চিত্র দিয়ে আসলে হিন্টস বোঝানো হচ্ছে যে এই পুরো সিস্টেমটা এই দিকে যাচ্ছে এ ত্বরণে, তাহলে এটাও কি এই দিকেই এ ত্বরণে উঠবে। সো এইটা কি তোমরা পারবা? এটা কমেন্টে জানাও, এটা কমেন্টে জানাও যে ভাইয়া আমরা এইটা পারবো কিনা। এটা পারলে এটাও এইচডব্লিউ থাকবে, না পারলে বলো আমি করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে আমাকে বলছে সিস্টেমের মূলত এখান থেকে বের করতে হবে ত্বরণ এবং সুতার টান, ঠিক এই দুইটা জিনিসই বের করতে হবে, যুক্ত ত্বরণ এবং সুতার টান। সবাই বলো চিয়ার আপ করো, এটা পারবো আমরা। জোস, তোমরা আসলেই জোস, তোমরা জোস লেভেলের বস, আমার প্রো লেভেলের ব্রো তোমরা। সেগুলো কমপ্লিট করবা, এগুলো করবা। ওকে, আমাদের টান রিলেটেড যা কিছু ছিল শেষ, এরই মাধ্যমে শেষ হলো আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম এর সবকিছু। কেমন ছিল জার্নিটা? এরপর আমরা কিছু প্রবলেম করব, তাহলে কমপ্লিট। রেডি? তো এখন কমপ্লিট, প্রবলেম শুরু। কেমন ছিল ফ্রি বডি ডায়াগ্রাম আমাকে বইলো, অন্তত গ্রুপে রিভিউ দিও। সবকিছু শেষ, মানে ফ্রি বডি ডায়াগ্রাম শুরু করছিলাম মনে হয় পর্ব 4 থেকে, তো পর্ব 4, 5, 6, 7 আসা শেষ হলো। এরপর আমরা মানে আজকের এই টপিকগুলো পড়ার পর আমরা ঘর্ষণ পড়বো, তারপরে পড়বো ভরবেগের সংরক্ষণ, তারপরে আমরা কৌণিক অংশে চলে যাব। আচ্ছা, তো এবার প্রবলেম শুরু। যা যা পড়েছি তা দিয়ে আর কি লিখিত প্রবলেম। তো দেখো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একটা লিফট নিচের দিকে নামতেছে। লিফটের ত্বরণ কিন্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লিফটের ছাদে একটা মসৃণ কপি কল আছে। 2 কেজি ও 1 কেজি ভরের বস্তুতে একটি ভরহীন দড়ির সাহায্যে কপি কল থেকে ঝুলিয়ে দেওয়া হলো। বস্তুদ্বয়ের আপেক্ষিক ত্বরণ, কথাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর একটা জিনিস, এখানে জি এর মান কিন্তু 10 দিয়ে দিছে। তো জি এর মান 9.8 ব্যবহার করা যাবে না, জি এর মান 10 দিয়েই দিছে। তো বস্তুদ্বয়ের মধ্যে আপেক্ষিক ত্বরণ এইটা আসলে কি? তো এটা জানার জন্য আমরা আগে ফার্স্ট অফ অল লিফট অঙ্কন করি। এই হচ্ছে একটা লিফট, এই লিফটটা এই ত্বরণ নিয়ে নিচের দিকে নামতেছে, এইদিকে নামতেছে। a ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নামতেছে। ওকে, তো এবার এই লিফটটা যে এই ত্বরণ নিয়ে নামতেছে, এই লিফটের মধ্যে একটা পুলি লাগানো, একটা কপি কল লাগানো। এই লিফটের মধ্যে কি লাগানো? একটা কপি কল লাগানো, কপি কল। এই হচ্ছে একটা কপি কল, এই লিফটের মধ্যে একটা কপি কল লাগানো আছে। ঠিক আছে, দেখুন এই লিফটের মধ্যে একটা কপি কল লাগানো, এই যে এইভাবে কপি কল লাগানো, ভালো করে খেয়াল করো। মূলত এই কপি কলের দুই পাশে দুইটা বস্তু ঝুলানো আছে, এই যে এইভাবে দুইটা বস্তু ঝুলানো। এটার ভর হচ্ছে এটা মনে করি এরকম, আর এটা মনে করি এরকম। তো দুইটা বস্তু ঝুলানো, তো একটা ভর 1 কেজি আর একটা 2 কেজি। এইটা 1 কেজি, এটা 1 কেজি, এটা 2 কেজি। তো ঘটনাটা বুঝো। বলছে বস্তুদ্বয়ের মধ্যে আপেক্ষিক ত্বরণ। তো ভাই এটা ভারী, এটা হালকা, তো আলটিমেটলি এটা উপরের দিকে উঠবে এ ত্বরণে, এটা নিচের দিকে নামবে এ ত্বরণে। এ ত্বরণে এটা নাম দিলাম আমি এ প্রাইম, কারণ লিফটের ভেতর তো, এটা তো আমরা জানি। এখন বলো, তোমরা আগে বলো, তোমরা আগে বুঝো যে লিফট ছাড়া যদি অনলি কপি কলটা থাকতো, লিফট ছাড়া অনলি যদি কপি কলটা থাকতো, তখন প্রত্যেকটা বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ কাজ করতো জি। এখন সিম্পলি প্রত্যেকটার উপর ত্বরণ কাজ করবে জি প্রাইম। তো প্রথম কথা, তুমি জি প্রাইমটা বের করো, লিফটের ভেতরের ত্বরণ বের করো। লিফটের ভেতরে, লিফটের ভেতরে কার্যকর ত্বরণ, কার্যকর ত্বরণ। তুমি আগে লিফটের ভেতরে ত্বরণটা বের করবে, পরে বাকি সব হিসাব। এটা হচ্ছে জি প্রাইম, এটা হবে জি মাইনাস এ, রাইট? জি হচ্ছে 10 মাইনাস 1, তার মানে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? রাইট। এবার ভাই চিন্তা করতে হবে আলাদা হয়। দেখো এই জি প্রাইম হচ্ছে ভেতরের পরিবেশের ত্বরণ 9, মানে আগে তুমি যেটা 9.8 হিসাব করতা, এবার খালি এখানে 9 হিসাব করবে, আর কিচ্ছু না। লিফট টিফট কিচ্ছু কল্পনা করতে হবে না, লিফটের কাজ এখানেই শেষ। লিফটের কাজ হচ্ছে এই ত্বরণটা বের করে দেওয়া। এখন তুমি বলো যে এই যে এরা যে এ প্রাইম ত্বরণে উঠবে আর এ প্রাইম ত্বরণে নামবে, এই এ প্রাইমের ফর্মুলা একটু আগে কি পড়াইছিলাম? এ প্রাইমের ফর্মুলা পড়াইছিলাম m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু জি, ইনটু জি। এখন এই জি এর জায়গায় খালি জি প্রাইম, শেষ। আর কিছু না ভাই, আর কিছু না। তো m1 কত? m1 হচ্ছে 2 কেজি, m2 হচ্ছে 1 কেজি, m2 2 কেজি 1 কেজি ইনটু জি প্রাইম হচ্ছে তোমার 9, 3 আর 2 5, তাহলে 9/5, 9 ডিভাইডেড বাই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমাদের প্রত্যেকটার যুক্ত ত্বরণ। 9/5 কত হয়?
9/5 হচ্ছে 1.8, তাই না? 9/5। ক্যালকুলেশন ভুল হলে আমাকে জানাই দিও একটু। এটার মান হচ্ছে 1.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তার মানে এই বস্তুটাও উপরের দিকে উঠবে 1.8 এ, এই বস্তুটা উপরের দিকে উঠবে 1.8 এ, এবং এই বস্তুটা নিচের দিকে নামবে 1.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। লিফটের কাজ কিন্তু এই পর্যন্তই শেষ। মানে লিফটের ভিতরে তো আর জি কাজ করে না, জি প্রাইমের মান হচ্ছে 9, এরপর জাস্ট জি এর জায়গায় জি প্রাইম, আর কিছুই না। আচ্ছা, একজন বলছে 3 হবে, দেখি তো 3 × 5, 2 এর থেকে 1 বিয়োগ দিলে কোন জায়গায় 3 হচ্ছে? ও আচ্ছা ঠিক আছে, ওকে ভুলে গেছি, এখানে একটু ভুল হয়েছে। এখানে হচ্ছে তোমার 2 + 1, তাই না? 2 + 1 মানে 3, তাহলে অ্যাকচুয়ালি আমাদের লিফটের ত্বরণ আসবে 3, সরি এখানে ত্বরণ আসবে 3, 3 3 9, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাটস ইট। এটাই তো, হ্যাঁ, নিচে 2 + 1 হবে 3। এবার খেয়াল করো, এবার জিনিসটা খেয়াল করো, মজা। এবার আমি পেয়ে গেলাম ও কত ত্বরণে উঠবে আর ও কত ত্বরণে নামবে পুলির মধ্যে, সেটা পেয়ে গেলাম। কিন্তু আমাকে বলছে আপেক্ষিক ত্বরণ। আপেক্ষিক মানে হচ্ছে একজনের সাপেক্ষে অপরের ত্বরণ। আপেক্ষিক ব্যাপারটা আমরা ভেক্টরে পড়াইছিলাম। যেমন ধরো এই বস্তুটা এদিকে উঠবে 3 তে, তাই না? ওর ত্বরণ a' = 3। আবার এই বস্তুটা এদিকে নামবে 3 তে, ওর ত্বরণ কত? a' = 3। এখন বলো যে আপেক্ষিক মানে হচ্ছে একজনকে স্থির ধরে, স্থির হিসাব করে আরেকজন কত ত্বরণে যাচ্ছে। আপেক্ষিক বেগ মানে হলো যার সাপেক্ষে তাকে স্থির ধরবো, অপরটা কত বেগে যাচ্ছে তার সাপেক্ষে। খেয়াল করো যে যখন ওর সাপেক্ষে ওর ত্বরণ বের করবা, আপেক্ষিক ত্বরণ, তখন দেখো খেয়াল করো, ওকে তুমি স্থির ধরবা আর ও যাবে, তাহলে ওর সাপেক্ষে ও কত ত্বরণে এগিয়ে যাবে। এভাবে চিন্তা করার চেয়ে আরো সহজভাবে চিন্তা করা যায় এভাবে, যে আপেক্ষিক ত্বরণ মানে একজনের সাপেক্ষে আরেকজনের ত্বরণ, মানে দুইজন কত ত্বরণে দূরে সরে যাচ্ছে, এটাই আপেক্ষিক ত্বরণ। তাহলে ওর থেকে ওর, দেখো ও 3 এ যাচ্ছে, ও 3 এ যাচ্ছে, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক ত্বরণটা কিন্তু 6। একজন কিন্তু আরেকজনকে 6 ত্বরণে যেতে দেখবে। আমি যদি এইখানে বৈশা চিন্তা করি ও কত ত্বরণে যাচ্ছে, তাহলে আমি নিজেকে স্থির ভাববো, তাহলে আমার থেকে ও কিন্তু প্রতি সেকেন্ডে 6 করে ত্বরণ করে এগিয়ে যাবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি আরো সহজভাবে বলা যায় যে যদি দুইটা বস্তু বিপরীত দিকে যায়, তাহলে একজনের সাপেক্ষে অপরের আপেক্ষিক বেগ হয় যোগফল। যেমন দুইটা ট্রেন যদি বিপরীত দিক দিয়ে যায়, তাহলে তোমার মনে হবে অপর ট্রেনটার স্পিড অনেক বেশি, তাই না? কারণ তখন যোগ হয়ে যায়, আপেক্ষিক বেগটা বেড়ে যায়। সো যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, তাহলে একজনের সাপেক্ষে অপরের আপেক্ষিক ত্বরণ, লিখো সবাই, আপেক্ষিক ত্বরণ। আপেক্ষিক ত্বরণ হবে যোগফল। তাহলে a' + a' সমান হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। দিস ইজ আওয়ার অ্যান্সার। আর যদি একই দিকে যাইতো তাহলে কিন্তু আপেক্ষিক ত্বরণ হইতো বিয়োগফল। যেমন ধরো এটা এদিকে যাচ্ছে 10 বেগে আর এটা এদিকে যাচ্ছে 2 বেগে, তাহলে আমি যদি ওর উপর বৈশা ওকে দেখি, মনে হবে না ও 8 বেগে যাচ্ছে, এই মনে হওয়াটাই হচ্ছে আপেক্ষিক। সো এখানে আপেক্ষিক ত্বরণ হচ্ছে 6। ভেক্টর অধ্যায় যারা পড়েছো তারা জানো, তারা শিখেছো। আর যারা পড়ো নাই তারা খালি এটুকু মনে রাখবা যে একই দিকে গেলে আপেক্ষিক বেগ বা আপেক্ষিক ত্বরণ হয় বিয়োগ, আর বিপরীত দিকে গেলে যোগ। কারণ বিপরীত দিকে গেলে জিনিসটা বৃদ্ধি পায়, আপেক্ষিক সরণটা বা ত্বরণটা বেড়ে যায়। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে আপেক্ষিক ত্বরণ, লিখে দাও। সুতরাং আপেক্ষিক ত্বরণ হচ্ছে, যেহেতু বিপরীত দিকে যায়, আপেক্ষিক ত্বরণ হবে a' + a', মানে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। দিস ইজ আওয়ার অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ডান। সবাই আমরা এটা ক্লিয়ার আশা করি। নেক্সট, 2 সেকেন্ড পর সুতা কেটে দিলে হালকা ভরের বস্তুটি কতটুকু উপরে উঠবে? এটাকে আমি চিত্রটা আঁকি নেই, আচ্ছা একটু পরে চিত্র আঁকি। ওকে, সো সবাই আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, তো চলো এবার আমরা আমাদের বাকি অঙ্কগুলোও করে ফেলি। দেখো এখানে একটা অঙ্ক দিছে, পুলি রিলেটেড একটা অঙ্ক দিছে। এখানে দেখো মসৃণ পুলির উপর দিয়ে স্থির অবস্থা থেকে গতিশীল হতে দেওয়া হলো। মসৃণ পুলির উপর দিয়ে দুইটা বস্তুকে স্থির অবস্থা থেকে গতিশীল হতে দেওয়া হলো। বস্তুদ্বয়ের 0.05 মিটার সরণে অর্জিত বেগ এবং 2 সেকেন্ড পর এদের আপেক্ষিক বেগ কত? দুইটা জিনিস, বস্তুদ্বয়ের এই সরণে অর্জিত বেগ কত এবং 2 সেকেন্ড পর আপেক্ষিক বেগ কত। তো আমরা যদি একটু চিত্রটা অঙ্কন করি, সবাই একটু খেয়াল করবা। এই হচ্ছে মনে করো সিলিং,
এই সিলিং থেকে এখানে একটা মসৃণ পুলি আছে, এই পুলির দুই পাশ দিয়ে দুইটা বস্তু, এই যে এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু। এই বস্তুটা হচ্ছে তোমার 4 কেজি, ওই যে লিখে রাখছি আমি, এটা হচ্ছে 4 কেজি, আর এটা হচ্ছে আমাদের 2 কেজি। 2 কেজি কত সহজ দেখো তো ভাই, তোমরা নিশ্চয়ই বুঝতেছো এটা উপরে উঠবে, এটা নিচে নামবে। একটা ত্বরণে উপরে উঠবে, ও একটা ত্বরণে উপরে উঠবে, আর ও একটা ত্বরণে নিচে নামবে, তাই তো। তো বলছে যখন বস্তুদ্বয় 0.05 মিটার সরণ হবে, ভাইয়া ও উপরে উঠতে 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 একটা উচ্চতা উঠবে না, কোনো একটা সময় ও উঠতে উঠতে 0.05 মিটার উঠবে না। ও যখন 0.05 মিটার উঠবে, ও কি ভাইয়া 0.05 মিটার নামবে, 0.05 মিটার নামবে, তাই না। ও যতটুকু উপরে উঠবে ও কিন্তু ঠিক ততটুকু নামবে। তাহলে ও উপরে উঠতে উঠতে একটা বেগ অর্জন করবে, সেই বেগটা কত, আর ও নিচে নামতে নামতে একটা বেগ অর্জন করবে, সেই বেগটা কত। যেহেতু ও যতটুকু উপরে উঠে ও ততটুকুই নামে, তাহলে এই সরণে তাদের অর্জিত বেগ কিন্তু সেম হবে। তো চলো সেটাই আমরা বের করি। প্রথম কথা, এখানে ত্বরণ কত, ওর ত্বরণ ওর ত্বরণ আমার জানতে হবে, দুইটার ত্বরণই জানতে হবে। তো ত্বরণ জানা নিয়ে তো আমাদের কোনো প্যারা নাই, এখানে কোনো প্যারা নাই। ত্বরণ হচ্ছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, তাই না। তাহলে m1 কত, m1 হচ্ছে 4 কেজি মাইনাস 2, 4 প্লাস 2 ইন্টু 9.8। তাহলে আমরা প্রত্যেকের ত্বরণ পেয়ে গেলাম, 2/6 মানে 1/3, 9.8 ভাগ 3। তাহলে আমরা প্রত্যেকের ত্বরণ পাচ্ছি 3.267 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে প্রত্যেকের ত্বরণ। এবার বলছে এই বস্তুটা 0.05 মিটার উঠলে বেগ কত। ভাই কি কি দিয়ে দিছে দেখো, কি কি দিয়ে দিছে, গিভেন বা দেয়া আছে গতিবিদ্যার অঙ্ক, দেয়া আছে ত্বরণের মান 3.267 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরণের মান 0.05 মিটার, স্থির অবস্থায় ছিল, আদিবেগ 0। তাহলে ভাই সে একটা এই উচ্চতায় উঠতে, এদিকেই তার ত্বরণ, বস্তুটার ত্বরণ কোন দিকে খেয়াল করো, এই বস্তুর ত্বরণ এই দিকে, উচ্চতা মানে সরণ এই দিকে। তাহলে এখানে বেগটা কত অর্জন সে করবে, সেই বেগটা কত। তাহলে v ইকুয়াল টু কত, এখান থেকে বেগ বের করা যাবে না, কারণ আমি অন্ধ বুঝে। অনেকে ভাবতে পারে ভাইয়া বস্তু তো উপরে উঠে, তাতে কি ভাই, বস্তুর ত্বরণ কোন দিকে। অনেকে বলতে পারবা ভাইয়া উপরে উঠলে না ত্বরণ মাইনাস হয়, কেন রে ভাই, ওটা তো ভাই জি নিচের দিকে ছিল তাই, কিন্তু এখানে আমরা জি টি সব ক্যালকুলেশন করেই তো ওর ত্বরণটা পাইলাম উপরের দিকে, সেটা কত a। তাহলে ত্বরণ উপরের দিকে, সরণ উপরের দিকে, আদিবেগ তো 0, তাহলে উপরের দিকে বেগটা কত, সেই বেগটাই আমরা বের করব। আমরা জানি v u s এর মধ্যে সম্পর্ক হচ্ছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। সুতরাং আমাদের v এর মান হবে √2as। তাহলে √2 a কত 3.267 আর s হচ্ছে 0.05। ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি বস্তুটার বেগ। তাহলে বস্তুর বেগ হবে 2 ইন্টু 3.267 ইন্টু 0.05। তাহলে বস্তুর বেগ হচ্ছে 0.571 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বস্তুর বেগ। এটা ওরও বেগ। তুমি চিন্তা করো, ও এদিকে কত ত্বরণে নামবে, সেম ত্বরণেই নামবে, কত সরণ নামবে, সেম সরণটাই নামবে। ওরও আদিবেগ কত ছিল, 0 ছিল, তাহলে ওরও বেগ কত হবে, একই হবে বেগ। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা প্রথম অংশটা পেয়ে গেলাম যে 0.05 মিটার সরণে বেগ হচ্ছে এটা, 0.05 মিটার সরণে বেগের মানটা আমরা ডান। এরপরে বলছে 2 সেকেন্ড পর এদের আপেক্ষিক বেগ কত। তো 2 সেকেন্ড পর এখন এদের আপেক্ষিক বেগ আমরা হিসাব করব, এটাও সহজ। দেখো 2 সেকেন্ড পর প্রথম বস্তুর বেগ, এবার টাইম দিয়ে দিছে তাই না। 2 সেকেন্ড পর মনে করো একটার বেগ v1 সমান হচ্ছে u প্লাস at। তাহলে u হচ্ছে 0, a এর মান তুমি বের করছো 3.267 আর t এর মান হচ্ছে 2। তাহলে কত হয়, 2 সেকেন্ড পর বেগ না, 3.267 ইন্টু 2, আমাদের অ্যান্সার আসতেছে 6.534 মিটার পার সেকেন্ড। তো এটাও কি ভাই v2 সমান, কারণ v2 ক্ষেত্রেও a সেম, টাইম সেম, তাহলে অবশ্যই ওইটার ক্ষেত্রেও v1 v2 মান সেম আসবে। তো তুমি এর বেগ পেয়ে গেলা 2 সেকেন্ড পর, এটার বেগও পাইলা, এটার বেগও পাইলা, 2 সেকেন্ড পর বেগ। তাহলে v1 v2 পাইলা, কিন্তু বলতে আপেক্ষিক বেগ কত। খেয়াল করো, আপেক্ষিক বেগ বোঝার জন্য এই বস্তুটা এই দিকে বেগ প্রাপ্ত হচ্ছে, এটার নাম হচ্ছে v2, আর প্রথম বস্তুটা এই দিকে বেগ প্রাপ্ত হচ্ছে v1। তাহলে এদের আপেক্ষিক বেগ কত বলো। অলরেডি এরকম একটা প্রবলেম আমরা পড়িয়েছি, 2 সেকেন্ড পরে এদের আপেক্ষিক বেগ হবে, যেহেতু একটা এটার বিপরীত দিকে যায়, তাহলে যোগফল। সুতরাং এখানে অ্যান্সার হবে v সমান v1 প্লাস v2।
এটা যোগ করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, সো 2 সেকেন্ড পর আমরা আপেক্ষিক বেগটাও পেয়ে ফেললাম। ওকে, ডান। তো নেক্সট তাহলে কি করলাম? ফার্স্ট অফ অল ত্বরণ বের করে আমরা দেখলাম যে ওই সরণে তার বেগ কত হয়। এরপর আবার পরবর্তী, এটা আলাদা প্রশ্ন, 2 সেকেন্ড পর আপেক্ষিক বেগ। তাহলে 2 সেকেন্ড পর ওর বেগ বের করলাম, ওর বেগ বের করলাম, দুইটা বেগ আমরা যোগ করে দিব। কেন? কারণ একটা বিপরীত দিকে, সো আপেক্ষিক বেগ হবে যোগফল। ওকে, সো এইটা তোমরা করো, আমার মনে হয় এটা তোমরা করলেই ভালো। এরপরেরটা আমি যাই, হ্যাঁ এইটা তোমরা করো। দেখো 5 কেজি 10 কেজি দুইটা বস্তু ঝুলানো আছে, 2 সেকেন্ডে 0.2 কেজি বস্তুর অবস্থান ও বেগ। দেখো আচ্ছা 0.2 কেজি বস্তুটির অবস্থান বেগ, সরি এই চিত্রটা এখানে হবে না, এই অঙ্কের চিত্রটা নাই, এই অঙ্কের চিত্রটা বাদ। তারপরে লাস্ট এটা দেখো। আচ্ছা, তো এটা এই অঙ্কটা চিত্র যেহেতু নাই, এটা আমরা বাদ দিয়ে দিই, অঙ্কটা দরকার নেই। সেম অঙ্ক দেখো, এখানে আর দুইটা অঙ্ক আছে, এটা তোমরা সেটাও দরকার নেই। আচ্ছা দেখো, সো দুইটা অঙ্কের চিত্র আসে নাই, তো ওই দুইটা অঙ্ক আমরা বাদ দিয়ে দিলাম। এখানে আর মাত্র আমাদের দুইটা প্রবলেম আছে, এই একটা প্রবলেম, এই একটা প্রবলেম। সো এর মধ্যে এই প্রবলেমটা তোমরা করবা, মাথা খাটিয়ে তোমরা করবা। এটা হচ্ছে তোমাদের HW, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। এই প্রবলেমটা মাথা খাটিয়ে তোমরা করবা, চিত্র এঁকে তোমরা করবা। এটা তোমাদের HW। এটার অ্যান্সার হচ্ছে তোমার স্পর্শ তলগুলোর মধ্যে প্রতিক্রিয়া বল। একটা হচ্ছে 4G, একটা হচ্ছে 51.2, একটা হচ্ছে 179.2, একটা হচ্ছে 51.2 নিউটন, আর এটা হচ্ছে 179.2 নিউটন। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এই অ্যান্সারটা দিয়েছি, এটা বের করবা। মানে মূলত ঘটনাটা হচ্ছে একটা লিফটের মধ্যে এটা একটা বস্তু, এটা একটা বস্তু। তো এদের মাঝখানে যে প্রতিক্রিয়া বল দুইটা, এই যে স্পর্শতলে আর স্পর্শতলে প্রতিক্রিয়া বল, ওই যে ওকে ধাক্কা দিবে N1, তারপরে ও এদিকে ধাক্কা দিবে N2, মানে তলটা ওকে ধাক্কা দিবে। সো এই R1 আর R2 বের করবা। এটা তোমাদের HW দিয়ে রাখলাম, যেন মাথাটা খাটাও। লাস্ট ম্যাথ আমাদের আজকের। সো পুলি কপিকল সম্পর্কিত আমাদের শেষ প্রবলেমটা হলো, একটি কপিকলের একদিকে 60 কেজি ভরের বস্তু, অপরদিকে 20 কেজি ভরের বালক আছে। বুঝো, এই মনে কর একটা কপিকল, এই কপিকলের এই দিকে আছে 60 কেজি ভরের একটা বস্তু, 60 কেজি, আর আরেক দিকে আছে 20 কেজি ভরের একটা বালক। এই দিকে আছে হচ্ছে 20 কেজি ভরের একজন বালক, হচ্ছে বালকটা 20 কেজি ভরের একজন বালক, ঠিক আছে। তো বালকটা কত ত্বরণ নিয়ে উপরে উঠলে এই বস্তুটা স্থির থাকবে? প্রশ্ন কি, বালকটা কত ত্বরণ নিয়ে উপরে উঠলে বস্তুটি স্থির থাকবে? তো খেয়াল করো, এই বস্তুটা এইদিকে কত বল কাজ করে, সুতার টান টি, এদিকেও কত টান কাজ করে, বালকের উপর টি, এদিকে কাজ করে mg, বালকেরও এদিকে বা mg জায়গায় আমরা একেবারে লিখে দিই 60g, এদিকে কাজ করে 60g, আর বালকের এদিকে কাজ করে mg। তো ব্যাপারটা চিন্তা করো, প্রশ্ন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শেষ, কোশ্চেন হচ্ছে এই বালকটা কত ত্বরণে উঠলে এই জিনিসটা স্থির থাকবে। তো বস্তু স্থির থাকার শর্তটা কি? বস্তু স্থির থাকলে অবশ্যই বুঝতে পারতেছি T ইজ ইকুয়াল টু হবে m ইন্টু g, তাই না? এটা হচ্ছে একটা সমীকরণ। বস্তু স্থির থাকলে এই সমীকরণটার সমাধান, এই সমীকরণটা মানতে হবে। T এবং mg দুটো সমান হইলেই এই বস্তুটা স্থির থাকবে। এবার বালক আমি ধরে নিচ্ছি এ ত্বরণে যাচ্ছে, বালকটা এদিকে এ ত্বরণে উঠতেছে, দড়ি বেয়ে বেয়ে এ ত্বরণে উঠতেছে। তাহলে আমরা লিখতে পারি এই যে বালক এইদিকে কাজ করে T, এদিকে কাজ করে mg, বালকটা এদিকে উঠতেছে এ ত্বরণে, আমরা লিখতে পারবো T মাইনাস mg সমান ma। তাহলে এর মানটা বের করবো, বা T এর মান কত? বস্তু স্থির থাকলে T এর মান হচ্ছে 60g এর সমান, T এর মান হচ্ছে 60g মাইনাস বালকের ভর হচ্ছে 20 ইন্টু g সমান ma। 60 থেকে 20 বিয়োগ দিলে থাকে 4t ইন্টু g সমান m হচ্ছে বালকের ভর ইন্টু a। সুতরাং বালকের ত্বরণ হবে 2g বা 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। হিউজ লেভেলের একটা ত্বরণ। তো বালক যদি এই ত্বরণে দড়ি বেয়ে উঠতে পারে তাহলে এই বস্তুটা স্থির থাকবে। বিশাল একটা ত্বরণ, তাহলে বালক যদি এই ত্বরণে দড়ি বেয়ে উঠতে পারে তাহলে এই বস্তুটা স্থির থাকবে।
ওকে, সো এই প্রশ্নটা সবাই বুঝছি। দড়িটা স্থির থাকার শর্ত হলো টি সমান 60g হইতে হবে, তাহলে এই বস্তুটা স্থির থাকবে, দড়ি না বস্তু স্থির থাকবে। তাহলে বালকটা এদিকে কাজ করে টি, নিচে mg, তাহলে আমরা লিখলাম t মাইনাস mg সমান ma। টি এর মান যদি 60g বসাই, এই শর্তেই তো বস্তু স্থির, টি এর মান যখন 60g তখনই তো বস্তু স্থির। তাহলে এখান থেকে আমরা ত্বরণের মান পাইলাম 2g, বা বালকের ত্বরণ হচ্ছে 2g, 19.6। তো খেয়াল করো, এর মাধ্যমে আমরা শেষ করলাম আমাদের 30টা স্লাইড। তো সবকিছু পড়ানো শেষ, ফ্রি বডি ডায়াগ্রাম শেষ। আমরা এখন নেক্সট ক্লাসে পড়বো ঘর্ষণ। তো কেমন ছিল আজকের ক্লাসটা একটু কমেন্টে জানাও। আশা করি সবাই বুঝতে পেরেছো সবকিছু। যদি সবকিছু বুঝতে পারো তাহলে আমি সার্থক, আমার এই পড়টুকু সার্থক। দেখো, তোমাদেরকে ক্লাসে কোনো গল্প বলি না, কোনো হাসাহাসি করি না, বাট আমি চেষ্টা করি এই ক্লাসগুলোতে তুমি যেন সর্বোচ্চভাবে ইফেক্টিভ, মানে সর্বোচ্চভাবে উপকৃত হও। একটা মোটিভেশন বা একটা গল্প বা হাসি তোমাকে সাময়িকভাবে মোটিভেট করতে পারে, আনন্দিত করতে পারে, বাট আমি যেগুলো দিচ্ছি এগুলো তোমাকে তোমার লাইফ টাইম কাজে লাগবে। তুমি ভার্সিটিতে অ্যাডমিশনে যাবা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যাবা, টিউশন করাতে যাবা, এগুলো কাজে লাগবে। অনেক কষ্ট করে তোমাদের জন্য এই কন্টেন্টগুলো সাজাই। সো সবাই ক্লাস করবা, এটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া। আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা, সবকিছু পজিটিভ কাজ ছড়ালে অপরাধ নেই। তো ভালো থেকো, বন্ধুদেরকে জানাইও। দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাসটা কবে হবে আমি অবশ্যই জানিয়ে দিব। রবিবার তো হচ্ছেই, এর মাঝে যদি এক্সট্রা ক্লাস দেই হবে, তবে খুব প্রেশার আছে, এক্সট্রা ক্লাস দিতে পারবো কিনা জানি না। তবে রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন হচ্ছে ক্লাস। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা, আল্লাহ হাফেজ। নোট করো, অবশ্যই নোট করো, নোট না করলে কিন্তু হবে না। টাটা।